বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট রয়েছে এর মধ্যে দেওয়ানি কার্যবিধি কিন্তু সবথেকে বড় সাবজেক্ট। একই সাথে কিন্তু এটা একটু কঠিন এবং বোরিংও। এবং বার কাউন্সিল পরীক্ষার্থীদের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে তারা দেওয়ানি কার্যবিধিটা কিন্তু ভালো করে পড়ে না, এটাতে বেশি ফাঁকি দেয়। তার কারণ হচ্ছে যে এটাতে অসংখ্য রুলস আছে। শুধুমাত্র যদি আমরা অর্ডার 21-এর কথা চিন্তা করি সেখানেই কিন্তু 104টা রুল আছে। তা দেখেন এই দেওয়ানি কার্যবিধি কেন এত কঠিন লাগে আপনাদের কাছে, তার অন্যতম রিজন হচ্ছে যে এটা যে স্টাইলে পড়া উচিত আপনারা কিন্তু সেই স্টাইলে পড়েন না। দেখবেন যে শিক্ষানবিশ ভাইটা 4-5 বছর ধরে সিভিল প্র্যাকটিসের সাথে জড়িত তার কাছে কিন্তু দেওয়ানি কার্যবিধি কঠিন লাগে না, কিন্তু যারা আপনারা করে যান না, প্র্যাকটিসের আইডিয়া নাই, তাদের জন্য কিন্তু দেওয়ানি কার্যবিধি কঠিন লাগবে। এই দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি এই দুইটা সাবজেক্ট কিন্তু আপনার প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন, এবং এটা কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে পড়তে হয়। তা যেহেতু আমি দীর্ঘ 10 বছর ধরে প্র্যাকটিস করতেছি সিভিল এবং ক্রিমিনাল, সেহেতু আমি আপনাদেরকে একটা স্পেশাল টেকনিক আজকের ক্লাসে দেখাবো যে কিভাবে আপনি সহজে দেওয়ানি কার্যবিধি আয়ত্ত করবেন। এবং আমি কোর্ট প্র্যাকটিসের যে ধারণা সেই ধারণাকে কাজে লাগিয়ে বাস্তবতার সাথে মিল রেখে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব আজকের এই ক্লাসে। এবং আমি এটাতে দেখাবো যে কিভাবে আপনারা ধারাগুলো এবং আদেশগুলোকে রিলেট করবেন একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ। এইটা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে আমরা প্রায় সিপিসির 3 ভাগের 2 ভাগই আজকে পড়ে ফেলেছি। আমি আমার এই আলোচনাটা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 29শে নভেম্বর যারা আপনারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে কিন্তু আমরা একটা অনলাইন শর্ট কোর্সের আয়োজন করেছি, যেখানে 16টা ক্লাস নেওয়া হবে। 16টা ক্লাস নেওয়া হবে, 16টা ক্লাসের রেকর্ডেরও ব্যবস্থা থাকবে। এবং এই 16টা ক্লাস কিন্তু সাধারণ ক্লাস হবে না, স্পেশাল ক্লাস। এবং এটার জন্য কিন্তু আমরা একটা স্পেশাল শর্ট সাজেশন তৈরি করেছি, এবং সেই শর্ট সাজেশনের আলোকে কিন্তু আমরা স্পেশাল একটা নোটও তৈরি করছি। আমার হাতে যে স্পেশাল নোটটা দেখতে পাচ্ছেন এটাতে সর্বমোট 156 পৃষ্ঠা আছে, এবং এই 16টা ক্লাসে আমরা এই 156 পৃষ্ঠা কিন্তু শেষ করব। প্রত্যেকটা ক্লাসই জুমের মাধ্যমে হবে। জুমে আমরা স্ক্রিন দেখাবো আপনাদেরকে, এই লেকচার শিটটা স্ক্রিনে দেখিয়ে তারপরে ক্লাস নেওয়া হবে। এবং যারা আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন তাদেরকে কিন্তু এই নোটটাও ফ্রিতেই দেওয়া হবে। আমাদের এই শর্ট কোর্সের কোর্স ফি হচ্ছে 2040 টাকা। মাত্র 2040 টাকার বিনিময়ে আপনি 16টা ক্লাস করতে পারবেন, 16টা ক্লাসের রেকর্ড পাবেন, এবং আমাদের এই স্পেশাল শর্ট সাজেশন ও শর্ট সাজেশনের আলোকে যে স্পেশাল নোটটা আমরা তৈরি করেছি সেটাও আপনারা পাবেন। কোর্স ফি কিন্তু মাত্র 2040 টাকা। এই সুযোগ কিন্তু সবসময় আপনারা পাবেন না। আমাদের কিন্তু আসন সংখ্যা সীমিত, সর্বোচ্চ 300 জনকে আমরা এই কোর্সে অংশগ্রহণ করার সুযোগ দিব। অলরেডি কিন্তু আমাদের 100 জন ভর্তি হয়ে গেছে, এবং আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে যে 300 হয়ে গেলে আমরা কিন্তু আর কাউকে এই কোর্সে অ্যালাউ করব না। যেহেতু কোর্স ফি কম এবং 16টা ক্লাস, এবং এর সাথে কিন্তু আমরা যে ম্যাটেরিয়ালসটা দিচ্ছি এটাই কিন্তু আমরা 1000 টাকা দিয়ে বিক্রি করি। তা সুতরাং এই সুযোগ কিন্তু সবসময় পাবেন না। নভেম্বর মাসের 1 তারিখ থেকে আমাদের এই কোর্সটা শুরু হবে। তাহলে আমি আর বাড়তি কথা না বলে সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। দেখেন আমরা আজকে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব, এবং আমি আপনাদেরকে বাস্তব ঘটনার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ানোর চেষ্টা করব। সে ফর এক্সাম্পল ধরে নেন যে আমরা 10 কোটি টাকার মূল্যমানের সম্পত্তির উপরে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব। কত কোটি বললাম আমি? 10 কোটি টাকার মূল্যমানের সম্পত্তির উপরে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব। এখন দেওয়ানি মোকদ্দমাটা কোন আদালতে দায়ের করব? তো এটা বুঝতে গেলে তো আমাদেরকে প্রথমে আদালত কত প্রকার আছে বাংলাদেশে সেটা সম্পর্কে ধারণা নেওয়া লাগবে না? লাগবে। এটা কোথায় বলা দেওয়া আছে? এটা কি সিপিসিতে বলা আছে নাকি সিভিল কোর্টস অ্যাক্টে বলা আছে? দেখেন এটা কিন্তু সিপিসিতে নাই, এটা বলা আছে সিভিল কোর্টস অ্যাক্ট 1887
সেটার 3 ধারাতে বলে দিছে 5 প্রকারের দেওয়ানি আদালত আছে। জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত, এই 5 প্রকারের দেওয়ানি আদালত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5 প্রকারের দেওয়ানি আদালত আছে, এই 5 প্রকারের দেওয়ানি আদালতের মধ্যে আমি কোন আদালতে আমার এই 10 কোটি টাকার মূল্যমানের যে সম্পত্তির উপরে যে মোকদ্দমাটা, এটা আমি কোন আদালতে করব? এটা আমাদেরকে বুঝতে গেলে আমাদেরকে অবশ্যই আদালতের পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে ধারণা নিতে হবে। আমি এখন আপনাদেরকে আদালতের পিকুইনারি জুরিসডিকশন সম্পর্কে ধারণা দিব, আর্থিক এখতিয়ার সম্পর্কে ধারণা দিব। দেখেন, সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ টাকা, 1 টাকা থেকে 15 লক্ষ টাকা। সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 25 লক্ষ টাকা পর্যন্ত। এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। এখানে কিন্তু বলে দিইনি 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত, শুধু বলা হয়েছে কি 25 লক্ষ টাকা পর্যন্ত। এটা দিয়ে কিন্তু এমসিকিউতে আপনাদেরকে কনফিউজড করা হতে পারে। আচ্ছা, তারপরে আসি। দেখেন, যুগ্ম জেলা জজ এবং জেলা জজ তাদের যে আর্থিক এখতিয়ার সেটা হচ্ছে যে 25 লক্ষ 1 টাকা থেকে আনলিমিটেড। যুগ্ম জেলা জজ এবং জেলা জজ তাদের আর্থিক এখতিয়ার 25 লক্ষ 1 টাকা থেকে আনলিমিটেড। অতিরিক্ত জেলা জজ তার কিন্তু অরিজিনাল জুরিসডিকশন নাই, এই জন্য তার আর্থিক এখতিয়ারের ম্যাটারটা রেলিভেন্ট না। জেলা জজের কাছে যে মোকদ্দমাগুলো আসবে সেইগুলোই জেলা জজ কি করে, অতিরিক্ত জেলা জজের কাছে ট্রান্সফার করে দেয়। এখন আমরা আমাদের এই প্রশ্নে আবারও ফিরে আসি। আমরা যে 10 কোটি টাকার মূল্যমানের উপরে যে আমরা একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব, কোন আদালতে দায়ের করব? আমরা কিন্তু বুঝে গেছি যে 2টা আদালত আছে, একটা হচ্ছে কি যুগ্ম জেলা জজ আদালত এবং আর একটা হচ্ছে কি জেলা জজ আদালত। এখন 2 আদালতের মধ্যে আবার কোন আদালতে আমরা মোকদ্দমা দায়ের করব সেটা বুঝতে হবে। এটার সমাধান কোথায় দেওয়া আছে দেখি আমরা, চলেন। এটার সমাধান দেওয়া আছে দেওয়ানি কার্যবিধির 15 ধারাতে। কি বলা হয়েছে সেখানে? দেওয়ানি কার্যবিধির 15 ধারাতে বলা হয়েছে প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। তাহলে জেলা জজ আদালতও যোগ্যতা সম্পন্ন, যুগ্ম জেলা জজ আদালতও যোগ্যতা সম্পন্ন, বাট 2টা আদালতের মধ্যে সর্বনিম্ন আদালত কোনটা? এই 2টা আদালতের মধ্যে সর্বনিম্ন আদালত হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত। এই জন্য আমাদেরকে এই মোকদ্দমাটা হচ্ছে যুগ্ম জেলা জজ আদালতের কাছে দায়ের করতে হবে। তাহলে দেখেন, আমরা কিন্তু বুঝে ফেলছি এটা যে 10 কোটি টাকার মূল্যমানের সম্পত্তির উপরে আমরা যে মোকদ্দমাটা দায়ের করব সেটা আমাদেরকে যুগ্ম জেলা জজ আদালতের কাছে দায়ের করতে হবে। এবং আমরা কিন্তু এটাও বুঝলাম যে জেলা জজের কিন্তু কি নাই, সাধারণ সেন্সে, আমি আবারও বলতেছি সাধারণ সেন্সে জেলা জজের কিন্তু কি নাই, অরিজিনাল জুরিসডিকশন নাই। অরিজিনাল জুরিসডিকশন তার মানে আদি এখতিয়ার। সাধারণ সেন্সে আমরা কি দেখলাম, প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা যোগ্যতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করতে হবে। কিন্তু এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা, এটার ব্যতিক্রম আছে কিনা? হ্যাঁ, এটারও ব্যতিক্রম আছে। 3টা ক্ষেত্র আমি এখন বলবো। ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু সরাসরি জেলা জজের কাছে মামলা করতে হয়। তাহলে এখন 10 কোটি টাকার একটা প্যাটেন্টের মামলা, 10 কোটি টাকার একটা ট্রেডমার্কের মামলা, এইটা আমরা কোন জায়গায় দায়ের করব? এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই মোকদ্দমাটা সরাসরি কিন্তু কি করতে হবে, সরাসরি কিন্তু আপনাকে জেলা জজের কাছে দায়ের করতে হবে, জেলা জজ আদালতের কাছে দায়ের করতে হবে। ক্লিয়ার কিনা আপনারা? ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমাদের সহজ করে যদি আমরা বুঝি তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে সাধারণত জেলা জজের কি নাই, অরিজিনাল জুরিসডিকশন নাই, বাট কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক এইগুলোর ক্ষেত্রে কি আছে, জেলা জজের আদি এখতিয়ার আছে, অরিজিনাল জুরিসডিকশন আছে। তাহলে আমরা আমাদের ওই যে প্রশ্নটা, সেই প্রশ্নটাতে আবারও ফিরে যাই, কারণ আমরা তো আজকে পড়বই একটা দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে শেষ। তা মোকদ্দমাটা আগে দায়ের করি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা যাব। ঠিক আছে, মোকদ্দমা দায়ের হবে, তারপরে সমন জারি হবে, তারপরে উভয় পক্ষ আদালতে উপস্থিত হবে, ঠিক আছে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ হবে, তারপরে কি হবে, রায় হবে, ডিক্রি হবে, ডিক্রি জারি হবে, আপিল হবে, রিভিউ হবে, রিভিশন হবে। স্টেপ বাই স্টেপ আমরা আজকে আলোচনা করব। এবং আপনারা যদি এই লেকচারটা মনোযোগ সহকারে শোনেন তাহলে সিপিসি দেওয়ানি কার্যবিধি ইনশাআল্লাহ এটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। তাহলে দেখেন,
আমরা যে প্রশ্নটা দিয়ে পড়া শুরু করছিলাম 10 কোটি টাকার মূল্যমানের সম্পত্তির উপরে দেওয়ানি মোকদ্দমা, এটা আমরা কোথায় দায়ের করব? যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করব। তাই তো এখন কথা হচ্ছে যে কোন জায়গার যুগ্ম জেলা জজ আদালত? এটা কি ঢাকার যুগ্ম জেলা জজ আদালত, নাকি বরিশালের যুগ্ম জেলা জজ আদালত, নাকি ঢাকার প্রথম যুগ্ম, নাকি ঢাকার দ্বিতীয় যুগ্ম, নাকি ঢাকার তৃতীয় যুগ্ম? এটা বুঝবো কিভাবে আমরা? এটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে ধারণা নিতে হবে। কি এখতিয়ার সম্পর্কে ধারণা নিতে হবে? আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে। এই যে টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং আঞ্চলিক এখতিয়ার, এটা দেওয়ানি কার্যবিধির 16 থেকে 21 পর্যন্ত বলা হয়েছে। কোথায় বলা আছে? 16 থেকে 21 পর্যন্ত বলা হয়েছে। তাহলে চলেন যাই 16 থেকে 21 পর্যন্ত একটু আলোচনা করে ফেলি। তাহলে চলেন 16 ধারাতে গিয়ে দেখি ওখানে কি বলা হয়েছে। ওখানে বলা হয়েছে মোকদ্দমার বিষয়বস্তু যেই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত সেই আদালতেই মোকদ্দমা দায়ের করতে হবে। এই 16 ধারাতে কিন্তু অনেক ধরনের মোকদ্দমার কথা বলা হয়েছে। আমি একটু আপনাদেরকে পুরো স্ক্রিনে দেখাচ্ছি। এই 16 ধারাতে কিন্তু 6 প্রকারের মোকদ্দমার কথা বলা আছে এবং এই 6 প্রকারের মোকদ্দমার বিষয়বস্তু যেই আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত সেই আদালতে কিন্তু মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে চলেন আমরা এই 6 প্রকারের মোকদ্দমাটা একটু দেখে ফেলি যে 16 ধারাতে কোন 6 প্রকারের মোকদ্দমার কথা বলা আছে। দেখেন, 1 নম্বর হচ্ছে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা। তারপরে 2 নম্বর হচ্ছে স্থাবর সম্পত্তি ভাগ বাটোয়ারার মোকদ্দমা। 3 নম্বর হচ্ছে স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষতিপূরণের মামলা। 4 নম্বর হচ্ছে আটক বা ক্রয়কৃত অস্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মামলা এবং 5 নম্বর হচ্ছে রাইট টু রিডামশনের মামলা এবং 6 নম্বর হচ্ছে রাইট টু ফরক্লোজারের মামলা। তাহলে 16 ধারাতে এই যে 6 প্রকারের মোকদ্দমার কথা বলা হয়েছে, এই 6 প্রকারের মোকদ্দমার ক্ষেত্রে মোকদ্দমার বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানেই বা সেই আদালতেই আপনাকে মোকদ্দমাটা দায়ের করতে হবে। এখানে রাইট টু রিডামশন এবং রাইট টু ফরক্লোজারের বিষয় আমি চাইলে আপনাদেরকে অনেক বিস্তারিত ধারণা দিতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে এখন আর এটা নিয়ে কথা বলতেছি না। এটা হচ্ছে মূলত মর্গেজ রিলেটেড বিষয়। আচ্ছা, 16 ধারার পরে আমরা চলে যাব 17 ধারাতে। 17 ধারাতে কি বলা হয়েছে? 17 ধারাতে বলা হয়েছে যে মোকদ্দমার বিষয়বস্তু যদি 2টা আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা আদালতে আপনি কি করতে পারবেন? ওই মোকদ্দমা দায়ের করতে পারবেন। 17 ধারার পরে 18 ধারাতে কি বলছে দেখেন। 18 ধারাতে বলতেছে যে মোকদ্দমার বিষয়বস্তু কোন আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে পড়েছে এটা নিয়ে ডাউট আছে, এটা নিশ্চিত নয়, এটা হচ্ছে অনিশ্চিত। সেক্ষেত্রেও আপনি 2টা আদালতের যে কোনো একটা আদালতে ওই মোকদ্দমাটা দায়ের করতে পারবেন। তারপরে আমরা যাব হচ্ছে 19 ধারাতে। 19 ধারাতে ক্ষতিপূরণের মোকদ্দমার কথা বলা হয়েছে। এই ক্ষতিপূরণের মোকদ্দমা আমরা কোথায় দায়ের করব? ক্ষতির কারণ যেখানে উদ্ভব হয়েছে সেখানে দায়ের করতে পারবো, অথবা বিবাদী যেখানে বসবাস করে বা বিবাদীর ব্যবসা বাণিজ্য যেখানে আছে সেখানেও আমরা ওই ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবো। এবং 20 ধারাতে বলা হয়েছে অন্যান্য মোকদ্দমার কথা। অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে আপনি যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে সেখানেও মোকদ্দমা দায়ের করতে পারবেন, আবার বিবাদী যেখানে বসবাস করে বা বিবাদীর ব্যবসা বাণিজ্য যেখানে আছে সেখানেও আপনি ওই মোকদ্দমা দায়ের করতে পারবেন। চলে আসি আমরা 21 ধারাতে, গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলছে জুরিসডিকশন অ্যাজ টু অবজেকশন সম্পর্কে। তার মানে টেরিটোরিয়াল জুরিসডিকশন সম্পর্কে যদি কারোর কোনো অবজেকশন থাকে তাহলে সেই অবজেকশনটা কখন দিতে হবে এবং দিলে তার ফলাফল কি হবে। দেখেন, আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে যদি কোনো পক্ষের কোনো আপত্তি থেকে থাকে তাহলে সেই আপত্তি বা অবজেকশনটা অবশ্যই বিচার্য বিষয় গঠনের পূর্বে দিতে হবে। তার মানে আর্লিয়ার স্টেজে দিতে হবে, আর্লিয়ার স্টেজে। এবং পরবর্তীতে যদি এই অবজেকশন দেয়া হয় তার মানে বিচার্য বিষয় গঠন হওয়ার পরে যায় যদি এই অবজেকশন দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপিলেট কোর্ট এবং রিভিশনাল কোর্ট সেই অবজেকশনটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, শুধুমাত্র ন্যায় বিচারের যদি কোনো ম্যাটার না থাকে। ঠিক আছে, তার মানে সহজ করে যদি বলি, আপনাকে অবজেকশন দিতে হলে অবশ্যই বিচার্য বিষয় গঠন হওয়ার পূর্বে দিতে হবে। পূর্বে দেননি, অ্যাপিলেট কোর্ট এবং ডিভিশনাল কোর্ট আপনার ওই অবজেকশন অ্যালাউ করবে না, কিন্তু আবারও করবে। কখন করবে?
যদি ন্যায় বিচার ব্যাহত হয় সেই ক্ষেত্রে করতে পারে। এটা হচ্ছে একটা ক্লজ দিয়ে রাখছে, ন্যায় বিচার, ইনস অফ জাস্টিস, সেটার ক্ষেত্রে যে কোনো কিছুই আদালত করতে পারবে। তাহলে দেখেন ভাই, আমরা কিন্তু বুঝলাম, কি বুঝলাম, যে এই 10 কোটি টাকার মূল্যমানের সম্পত্তির উপরে দেওয়ানি মোকদ্দমা, এটা আমরা যুগ্ম জেলা জজ আদালতে করব। কোন জায়গার যুগ্ম জেলা জজ আদালত? আমার প্রপার্টি যেখানে অবস্থিত, আমার প্রপার্টি যেই আদালতের এখতিয়ারের মধ্যে আছে সেই আদালতে আমি এই মামলাটা করব। যদি এটা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে থাকে তাহলে সেখানে করব, দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে থাকে তাহলে সেখানে করব। ধরে নিলাম আমাদের এই প্রপার্টিটা ঢাকা জেলার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে পড়েছে, তাহলে আমরা এখন এই 10 কোটি টাকার মূল্যমানের যে সম্পত্তির উপরে যে মোকদ্দমাটা, এটা আমরা কোথায় করব? ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা দায়ের করব। তাহলে কিন্তু আমরা এখন কেবল মোকদ্দমা দায়ের করব, ঠিক আছে? এরপরে কিন্তু আমাদের কিন্তু আরো স্টেপ বাই স্টেপ কিন্তু অনেক আলোচনা আমরা করব। তা যাই হোক, মোকদ্দমা আমরা এখন দায়ের করব। এই মোকদ্দমা দায়ের করার পূর্বে আমি আপনাদেরকে আবারও আমাদের যে কোর্সটা শুরু হতে যাচ্ছে 1 নভেম্বর থেকে, সেটা সম্পর্কে আবারও একটু বলে নিই। এটা কিন্তু আপনাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি, যে মাত্র 16টা ক্লাসে আমরা কিন্তু একটা ফুল সিলেবাস কমপ্লিট করে দিব, এবং বিগত সালের কোন ধারা থেকে কতবার প্রশ্ন আসছে, কোন অনুচ্ছেদ থেকে, কোন বিধি থেকে, কোন আদেশ থেকে কতবার প্রশ্ন আসছে, এইগুলো চুল ছেঁড়া অ্যানালাইসিস করে, তার মানে সময় নিয়ে বিশ্লেষণ করে আমরা কিন্তু এই যে সাজেশনটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এবং যে সাজেশনের আলোকে যে স্পেশাল নোট, এইটা কিন্তু আমরা তৈরি করেছি, এবং এই 16টা ক্লাস কিন্তু এইটার উপরেই হবে। তার মানে এই 16 ক্লাসে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন, এই নোটটা যদি ভালো করে পড়েন, আমাদের এই 16টা ক্লাস যদি বারবার মনোযোগ সহকারে শোনেন, আমরা তো এই 16টা ক্লাসের রেকর্ড দিব, আপনি বারবার রেকর্ডিংটা যদি শোনেন, এবং সাথে যদি আপনি এই যে আমার হাতে যে শীটটা দেখতে পাচ্ছেন স্পেশাল শীট, এটা যদি পড়েন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মেমোরিতে গেঁথে যাবে, এবং পাস করার জন্য আপনাকে তো 100তে 100 পাওয়া লাগবে না। পাস করার জন্য আপনাকে তো 100তে 100 পাওয়া লাগবে না, আপনাকে পেতে হবে হচ্ছে কি 50 মার্ক। তা আপনার যদি 65 থেকে 70টা প্রশ্ন কমান বাদে, তাহলে ইনশাল্লাহ আপনি পাস করবেন। আর এই যে 16টা ক্লাস, এই 16টা ক্লাস মূলত কাদের জন্য? যারা এখনো ভালোভাবে প্রিপারেশন শুরু করতে পারেননি। এখন আপনার পরীক্ষা হবে 29 নভেম্বর, আপনি যদি এখন থেকে পড়াশোনা শুরু করেন, বা যারা এখন থেকে পড়াশোনা শুরু করবেন, তারা কি চাইলেই কি সব পড়তে পারবেন? এটা সম্ভব না। যদি আপনি বিস্তারিত প্রিপারেশন এখন এই শর্ট টাইমের মধ্যে নিতে যান, তাহলে আপনার ব্রেন কিন্তু গুলিয়ে যাবে। যারা আগের থেকে পড়তেছে, যারা আরো 6 মাস আগের থেকে পড়তেছে, বা যারা আরো 1 বছর আগের থেকে পড়তেছে, তাদের জন্য কিন্তু জিনিসটা যত সহজ, আপনারা যারা এখন প্রিপারেশন শুরু করবেন তাদের জন্য কিন্তু জিনিসটা এত সহজ না। তা যারা এখন থেকে নতুন করে প্রিপারেশন শুরু করতেছেন বা বারবার পড়তেছেন, বুঝতেছেন না, তাদের জন্যই কিন্তু এই স্পেশাল 16টা ক্লাস। এই ক্লাস করার মাধ্যমে কিন্তু আপনার পাস করার একটা সম্ভাবনা তৈরি হবে ইনশাআল্লাহ। তা যাই হোক, আমরা এখন মোকদ্দমা দায়ের করব। দেখেন, দেওয়ানি মোকদ্দমা কিভাবে দায়ের করতে হবে সেটা সম্পর্কে কোথায় বলা আছে। দেখেন, প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে। অর্ডার 4 রুল 1 এবং সেকশন 26 সেখানে বলা হয়েছে প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে। আরজির ডেফিনেশন কিন্তু দেওয়ানি কার্যবিধিতে দেওয়া নাই। বিচারপতি হাবিবুর রহমানের আইন শব্দকোষ বইতে বলা হয়েছে যে আরজি বলতে বোঝানো হয়েছে বাদীর নালিশের লিখিত বিবরণ। বাদীর যে নালিশগুলো, বাদীর যে অভিযোগগুলো, এটাকেই কিন্তু আরজি বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাদীর এই নালিশের মধ্যে কি কি বিষয় থাকবে, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে অর্ডার 7 রুল 1-এ। অর্ডার 7 রুল 1-এ বলে দিছে যে বাদীর আরজির মধ্যে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে। দেখেন, আদেশ 7 বিধি 1 অনুযায়ী কি কি বিষয় আরজির মধ্যে উল্লেখ করতে হবে। 1 নম্বরে দেখেন, সর্বপ্রথম বাদীর নাম, বিবরণ, বাসস্থানের স্থান, ফোন অথবা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং ইমেইল যদি থাকে তাহলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। 2 নম্বরে বিবাদীর নাম, বিবরণ, বসবাসের স্থান,
ফোন অথবা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং ইমেল যদি থাকে তাহলে সেটা আপনাকে আর্জির মধ্যে উল্লেখ করতে হবে। তারপরে 3 নম্বরে দেখেন, বাদী বা বিবাদী নাবালক বা অপ্রকৃতস্থ হলে সেই মর্মে বিবৃতি। এরপরে 4 নম্বরে আমরা কি দিব, যে কজ অফ অ্যাকশন, মামলার কারণ, ঠিক আছে, কি কারণে এই মামলা করা লাগতেছে সেটা দেওয়া লাগবে। 5 নম্বরে আমাদের আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্য সম্মত হবে। 6 নম্বর হচ্ছে বাদী যে প্রতিকার দাবি করতেছে সেটা উল্লেখ থাকবে, যে মামলা করছে বাদী তার কি প্রতিকার আছে। 7 নম্বরে যে ক্ষেত্রে বাদী তার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে রাজি হয়েছেন বা বর্জন করেছেন, সেই ক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। এবং সর্বশেষ আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য মোকদ্দমার বিষয়বস্তু, আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ। তাহলে এই বিষয়গুলো আর্জির মধ্যে উল্লেখ করতে হবে এবং এটা অর্ডার 7 রুল 1-এ বলা হয়েছে। দেখেন, অর্ডার 7-এর রুল 1 হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বাকি রুলগুলো সংক্ষেপে একটু বলে দিচ্ছি। অর্ডার 7 রুল 2-তে বলেছে মানি সুটের ক্ষেত্রে, টাকার মোকদ্দমার ক্ষেত্রে আপনাকে টাকার অঙ্কটা কি করতে হবে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে না পারেন তাহলে কাছাকাছি অ্যামাউন্ট লিখতে হবে। অর্ডার 7 রুল 3 সেখানে বলছে আপনার সম্পত্তিটাকে শনাক্ত করার জন্য পর্যাপ্ত বর্ণনা দিতে হবে। দেখবেন যারা সিভিল প্র্যাকটিস করেন আপনারা দেখবেন যে আর্জির নিচে কিন্তু শিডিউল থাকে, শিডিউল সম্পত্তির কিন্তু পরিচয় নিয়ে কিন্তু একটা তথ্য দেয়া থাকে। তারপরে দেখেন সরাসরি আমরা অর্ডার 7 রুল 14-তে চলে যাব। সেখানে বলা হয়েছে বাদীর মোকদ্দমা যে সকল দলিলের উপরে নির্ভরশীল সেই সকল দলিলের ফটোকপি আর্জির সাথে সংযুক্ত করে কি করতে হবে, সাবমিট করতে হবে। তারপরে দেখেন অর্ডার 7 রুল 15 সেখানে বলা হয়েছে যে যদি কোনো দলিল অন্য কোনো ব্যক্তির কাছে থাকে, মানে বাদীর কাছে নাই, অন্য কোনো ব্যক্তির কাছে আছে, তাহলে যার কাছে ওই দলিল আছে তার নাম ঠিকানা সেটা কি করতে হবে, আর্জির মধ্যে উল্লেখ করে দিতে হবে। এবং অর্ডার 7 রুল 18 এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্ডার 7 রুল 18-তে বলা হয়েছে যে বাদী একবার যে দলিল আদালতে সাবমিট করবে না সেই দলিল কিন্তু পরবর্তীতে সে আর সাবমিট করতে পারবে না। শুধুমাত্র 3টা ব্যতিক্রম সাপেক্ষে সে কি করতে পারবে, সেই দলিল সাবমিট করতে পারবে। নাম্বার 1, বিবাদীর কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাদী সেই দলিল সাবমিট করতে পারবে। নাম্বার 2, বিবাদীর সাক্ষীকে জেরা করার উদ্দেশ্যে সে সেই দলিল সাবমিট করতে পারবে। নাম্বার 3 হচ্ছে মেমোরি রিফ্রেশ করার উদ্দেশ্যে সে সেই দলিল কি করতে পারবে, সাবমিট করতে পারবে। তাহলে দেখেন অর্ডার 7 মূলত প্লেইন্ট নিয়ে আলোচনা করছে, আরজি নিয়ে আলোচনা করছে। এবং আমরা জানি যে একটা আরজি দাখিলের মাধ্যমেই কিন্তু দেওয়ানি মোকদ্দমা স্টার্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই আরজিটা আমরা কোথায় দাখিল করব, কোথায়? এই আরজি দাখিল করতে হবে হচ্ছে কি, সেরেস্তাতে গিয়ে। মনে করেন আমাদের এই 10 কোটি টাকার মূল্যমানের সম্পত্তির মোকদ্দমাটা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হবে। তাহলে আমরা আরজিটা নিয়ে কোথায় যাব? আমরা আরজিটা নিয়ে যাব প্রথম যুগ্ম জেলা জজ আদালতের যে রুমটা আছে সেই রুমের পাশে কিন্তু একটা সেরেস্তার রুম আছে, সেই সেরেস্তাদারের কাছে কিন্তু আমরা ওই আরজিটা নিয়ে যাব। সেরেস্তাদারের কাছে যখন আমরা ওই আরজি সাবমিট করব তখন সেরেস্তাদার দেখবে যে ওই আরজির মধ্যে কোনো ধরনের রিজেকশন অফ প্লেইন্টের গ্রাউন্ড আছে কিনা, অথবা দেখবে ওই আরজির মধ্যে কোনো ধরনের রিটার্ন অফ প্লেইন্টের গ্রাউন্ড আছে কিনা, অথবা আরজিটাকে অ্যামেন্ডমেন্টের জন্য পাঠানো লাগবে কিনা। সেরেস্তাদার ওই আরজিটাকে কিন্তু চুলছেড়া বিশ্লেষণ করবে, ওই আরজিটাকে কিন্তু পর্যবেক্ষণ করবে। সে যদি আরজি প্রত্যাখ্যানের কোনো গ্রাউন্ড পায় আরজি কিন্তু প্রত্যাখ্যান করে দিতে পারবে। সে যদি রিটার্ন অফ প্লেইন্ট তার মানে আরজি ফেরতের কোনো গ্রাউন্ড পায় সে কিন্তু আরজিটা ফেরত দিয়ে দিতে পারবে, আবার অ্যামেন্ডমেন্টের জন্য পাঠাতে পারবে। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে কোন কোন ক্ষেত্রে একটা আরজি রিজেক্ট হতে পারে, কোন কোন ক্ষেত্রে একটা আরজি রিটার্ন হতে পারে, এইগুলো আমাদেরকে এখন ভালো করে বুঝতে হবে। তাহলে চলেন দেখি রিজেকশন অফ প্লেইন্টের কি কি গ্রাউন্ড আছে।
এই রিজেকশন অফ প্লেইন সম্পর্কে বলা হয়েছে অর্ডার 7 রুল 11-এ। এই অর্ডার 7 রুল 11-এ 4টা গ্রাউন্ডের কথা বলা হয়েছে এবং এই 4টা গ্রাউন্ড ছাড়াও আরও একটা গ্রাউন্ড আছে যেটা কলকাতা হাইকোর্টের রায়ের মাধ্যমে বাংলাদেশে আসছে। তা দেখেন, যদি প্রশ্ন আসে সর্বমোট কয়টা গ্রাউন্ডে আরজি প্রত্যাখ্যান হতে পারে, অ্যান্সার হবে কি 5টা গ্রাউন্ড। তার কারণ কি, অর্ডার 7 রুল 11-এ 4টা আছে এবং এছাড়া আরও একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডেও কি হতে পারে, আরজি প্রত্যাখ্যান হতে পারে। এখন প্রথমে আমরা অর্ডার 7 রুল 11-এর যে 4টা গ্রাউন্ড আছে সেটা আমরা আলোচনা করব। দেখেন, অর্ডার 7 রুল 11-এর প্রথম যে গ্রাউন্ডটা সেটা হচ্ছে যে কজ অফ অ্যাকশন যদি প্রপারলি ডিসক্লোজ না হয়, কজ অফ অ্যাকশন প্রপারলি ডিসক্লোজ যদি না হয়, বিষয়টা বুঝতে হবে। কজ অফ অ্যাকশন নাই আর কজ অফ অ্যাকশন প্রপারলি ডিসক্লোজ হয়নি, দুইটা বিষয় কিন্তু ভিন্ন। কজ অফ অ্যাকশন নাই সেটা কি, ওই জমির মালিকই আপনি না। কজ অফ অ্যাকশন আছে কি নাই এটা তো আর মামলা শুরুতে বোঝা যাবে না, আরজি পড়েই বোঝা যাবে না। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যায় কি হবে, প্রমাণ হবে যে কজ অফ অ্যাকশন আছে কি নাই। কিন্তু কজ অফ অ্যাকশন প্রপারলি ডিসক্লোজ হয়েছে কি হয়নি ওটা তো আরজি পড়লেই বোঝা যাবে। তাহলে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে কি, মামলার কারণ যদি সঠিকভাবে প্রকাশ না পায়। পয়েন্ট নাম্বার 2, সুট ভ্যালুয়েশন যদি সঠিকভাবে উল্লেখ না করা হয়, তার মানে মোকদ্দমার যে মূল্যমান সেই মোকদ্দমার মূল্যমান যদি সঠিকভাবে উল্লেখ না করা হয়। পয়েন্ট নাম্বার 3, ইনসাফিসিয়েন্ট স্ট্যাম্প পেপার, অপর্যাপ্ত কোর্ট ফি। তাহলে দেখেন, এই দুইটা গ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু আদালত আবার আপনাকে 21 দিনের সময় দিবে। কত দিনের সময় দিবে? 21 দিনের সময় দিবে। বুঝতে পারছি কিনা? কোন দুইটা গ্রাউন্ড? মোকদ্দমার মূল্যমান যদি সঠিকভাবে উল্লেখ না করা হয় এবং যদি অপর্যাপ্ত কোর্ট ফি দেওয়া হয়, এই দুইটাকে সংশোধন করার জন্য আদালত প্রথমে 21 দিনের টাইম দিবে এবং সেই 21 দিনের টাইমের মধ্যে যদি আপনি এটা সংশোধন না করতে পারেন, তখন আদালত আপনার আরজিটাকে কি করবে, প্রত্যাখ্যান করে দিবে। 4 নাম্বার যে গ্রাউন্ড সেটা হচ্ছে কি, বার্ড বাই ল, আইন দ্বারা বাড়িত হলে। এই আইন দ্বারা বাড়িত বলতে আবার কি বোঝানো হয়েছে, চলেন সেটা একটু বুঝে আসি। আইন দ্বারা বাড়িত তার মানে কি, তার মানে আইনেই নিষেধ করে দিছে যে এই বিষয়ে সিভিল কোর্ট ইন্টারফেয়ার করতে পারবে না। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 সেটার সেকশন 5-এ 5টা বিষয়ের কথা বলা হয়েছে। ডিসলিউশন অফ ম্যারিজ, মেইনটেনেন্স, তারপর হচ্ছে ডাওয়ার, তারপর হচ্ছে আপনার রেস্ট্রিকশন অফ কনজুগাল রাইটস। ঠিক আছে? তো এই যে দেনমোহর, ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব নির্ণয়, দাম্পত্য জীবন পুনরুদ্ধার, এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়ের ক্ষেত্রে কেবলমাত্র পারিবারিক আদালতেই মোকদ্দমা দায়ের করতে হবে। এই 5টা বিষয়ের ক্ষেত্রে যদি কেউ দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করে, তাহলে ওই মোকদ্দমা কিন্তু বার্ড বাই ল বলে গণ্য হবে। কেন? তার কারণ হচ্ছে যে এই ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্সের সেকশন 5-এ স্পষ্ট করে বলে দিছে এই 5টা বিষয়ে অন্য কোনো আদালত মামলার বিচার করতে পারবে না। তাহলে এই 5টা বিষয়ে কিন্তু দেওয়ানি আদালতকে কি করা হয়েছে, আইনের মাধ্যমে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে দেওয়ানি আদালত এই 5টা বিষয়ের উপরে বিচার করতে পারবে না। তো এটাকেই বলা হচ্ছে কি, বার্ড বাই ল। তাহলে এই যে 4টা গ্রাউন্ড, এই 4টা গ্রাউন্ড বাদ দিয়ে আরো একটা গ্রাউন্ড আছে যেটা কলকাতা হাইকোর্টের রায়ের মাধ্যমে এস্টাবলিশড হয়েছে। সেইটা হচ্ছে যে আরজির সাথে যে নেসেসারি ডকুমেন্টসগুলো দিতে হয়, সেই নেসেসারি ডকুমেন্টসগুলো না দেওয়া হলে তখনও আদালত কি করতে পারবে, আরজি প্রত্যাখ্যান করে দিতে পারবে। তাহলে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। যদি মেনশন করে দেয় অর্ডার 7 রুল 11 অনুযায়ী কয়টা ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হতে পারে, তখন হবে কি 4টা ক্ষেত্র। সর্বমোট কয়টা ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হবে, 5টা ক্ষেত্র। আবার যদি প্রশ্ন এরকম আসে নিচের কয়টি ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হতে পারে, ওখানে যদি অপশনে এরকম থাকে যে 1 বা একাধিক ক্ষেত্রে আরজি প্রত্যাখ্যান হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্সার কিন্তু ওইটাই করতে হবে। দেখেন, আপনাকে কিন্তু ভাই প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। এবং পরীক্ষার হলে ভালো করে প্রশ্ন বুঝতে হলে আপনাকে কিন্তু কি করতে হবে, বাসায় বসে বেশি বেশি এক্সাম দিতে হবে। এবং আপনারা বাসায় বসে যেন বেশি বেশি করে এক্সাম দিতে পারেন, সেই কারণে কিন্তু আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল বোনাফাইড মডেল টেস্ট বই কিন্তু আমরা বের করেছি। এই বোনাফাইড মডেল টেস্ট বই কিন্তু ইনশাল্লাহ আপনার
প্রিপারেশনকে অনেক বেশি শক্তিশালী করে দিতে পারবে। তার কারণ হচ্ছে যে এই বইটাতে 50 সেট প্রশ্ন আছে, 20টা আছে সাবজেক্টিভ টেস্ট এবং 30টা আছে হচ্ছে মডেল টেস্ট। এই 50 সেট প্রশ্ন তার মানে 5000 এমসিকিউ। এটা যদি আপনি বাসায় বসে বেশি বেশি করে এক্সাম দিয়ে ভালো করে প্র্যাকটিস করে যান, ইনশাল্লাহ দেখবেন যে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, যত কঠিনভাবেই প্রশ্ন আসুক না কেন, দেখবেন যে আপনি খুব সহজেই আপনি প্রশ্ন ধরতে পারতেছেন এবং আপনি সফলতার সাথে পাশ করতে পারবেন। এই যে 50 সেট প্রশ্ন, এটার সাথে কিন্তু আমরা আবার 50টা ওএমআরও দিয়ে দিচ্ছি। এই 50টা ওএমআর এবং এই 50 সেট প্রশ্ন আপনারা কিন্তু এর সাথে পাচ্ছেন 50টা উত্তরপত্র। কারণ এই বইতে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পরেই কিন্তু ওই প্রশ্নটার তার মানে ওই 100 প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। তা এই যে প্যাকেজটা, এই বোনাফাইড মডেল টেস্ট বই এবং 50টা ওএমআর, এটার মূল্য হচ্ছে 1050 টাকা। 1050 টাকা আমাদের ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে এবং ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার SMS করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে এই বইটা পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, আমরা আমাদের আলোচনাতে ফিরে আসি। দেখেন, আমরা আলোচনা করতেছিলাম কি? আমরা আলোচনা করতেছিলাম যে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এই আলোচনা করতে করতে আমরা রিজেকশন অফ প্লেইন্টটা আমরা পড়লাম। এখন আমরা আলোচনা করব রিটার্ন অফ প্লেইন্ট। তার কারণ আপনি যখন সেরেস্তাদারের কাছে আর্জিটা নিয়ে যাবেন তখন সেরেস্তাদার আপনার আর্জিটাকে রিজেক্টও করে দিতে পারে, আবার রিটার্নও করে দিতে পারে। তাহলে এখন আমরা বুঝবো যে কোন কোন ক্ষেত্রে একটা প্লেইন্ট সেরেস্তাদার রিটার্ন করে দিতে পারবে। দেখেন, সেরেস্তাদার দুইটা গ্রাউন্ডে প্লেইন্ট রিটার্ন করে দিতে পারবে। একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন গত যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে প্লেইন্ট রিটার্ন করতে পারবে, এবং আরেকটা হচ্ছে কি পিকুইনারি জুরিসডিকশন গত কোনো ভুল থাকলে সেক্ষেত্রেও সেরেস্তাদার কি করতে পারবে, ওই আর্জিটাকে রিটার্ন করে দিতে পারবে। আচ্ছা, তা সেরেস্তাদারের কিন্তু এই ক্ষমতা আছে, সেরেস্তাদার আপনার প্লেইনটাকে রিজেক্টও করে দিতে পারবে, রিটার্নও করে দিতে পারবে। কোনো কারণে সেরেস্তাদার যদি প্লেইনটাকে রিজেক্ট অথবা রিটার্ন না করে, আদালত কিন্তু পরবর্তীতে কোনো পক্ষের দরখাস্তের উপরে বেস করে অথবা আদালত সুমতু নিজের ইচ্ছায়ও কিন্তু ওই প্লেইনটাকে কিন্তু রিজেক্ট অথবা রিটার্ন করে দিতে পারবে। এখন সেরেস্তাদারই আপনার প্লেইনকে রিজেক্ট অথবা রিটার্ন করুক, অথবা আদালতই আপনার প্লেইনটাকে রিজেক্ট অথবা রিটার্ন করুক, এক্ষেত্রে তো আপনি সংক্ষুব্ধ হয়ে যাবেন। তাহলে এক্ষেত্রে আপনি অথবা বাদী যে তার কি প্রতিকার সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। তাহলে চলেন আমরা দেখি যে রিজেকশন অফ প্লেইন্ট এবং রিটার্ন অফ প্লেইন্ট এইটার এগেইনস্টে আমাদের প্রতিকার কি কি আছে। দেখেন, রিজেকশন অফ প্লেইন্টের কথা প্রথমে বলবো। রিজেকশন অফ প্লেইন্টের ক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে দুইটা। নাম্বার 1, রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে একটা ডিক্রি, এটা হচ্ছে আপনার ধারা 2-2 বলে দেওয়া আছে। আর সকল ডিক্রির বিরুদ্ধে হচ্ছে আপনার আপিল করা যায়, এটা হচ্ছে আপনার ধারা 96 বলে দেওয়া আছে। তাহলে রিজেকশন অফ প্লেইন্টের বিরুদ্ধে বাদীর প্রথম প্রতিকার হচ্ছে বাদী আপিল দায়ের করতে পারবে, কারণ এটা হচ্ছে একটা ডিক্রি। 2 নম্বর যে প্রতিকার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে অর্ডার 7 রুল 13 আদেশ 7 বিধি 13 সেখানে বলে দিছে একটা প্লেইন যখন আদালত রিজেক্ট করে দিবে তখন নতুন করে মামলা দায়েরে কোনো বাধা নেই। তাহলে কি করতে পারবে, বাদী নতুন করে মামলা দায়ের করতে পারবে। এখন আসি রিটার্ন অফ প্লেইন্টের ক্ষেত্রে। রিটার্ন অফ প্লেইন্টের ক্ষেত্রেও আপনার প্রতিকার হচ্ছে দুইটা। আপনি রিটার্ন অফ প্লেইন্টের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। কেন আপিল দায়ের করতে পারবেন? রিটার্ন অফ প্লেইন্ট কিন্তু ডিক্রি না, কিন্তু কেন আপিল দায়ের করতে পারবেন? আপিল দায়ের করতে পারবেন এই কারণে, রিটার্ন অফ প্লেইন্ট হচ্ছে অ্যাপিলেবল অর্ডার। আমরা জানি আদালতের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিক্রি এবং আর একটা হচ্ছে অর্ডার। ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু তারপরেও কিছু ডিক্রি আছে সেগুলোর বিরুদ্ধে আবার আপিল করা যায় না। যেমন হচ্ছে কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9 ধারায় কোনো ডিক্রি দিলে সেটার বিরুদ্ধে আপিল করা যায় না। স্মল কজেস কোর্টসের যে ডিক্রি সেটার বিরুদ্ধে আপিল করা যায় না। আপিল আদালত আপিলের মামলাতে যদি কোনো ডিক্রি দেয় সেটার বিরুদ্ধে আপিল করা যায় না। কিন্তু এই 4টা গ্রাউন্ড বাদ দিয়ে সব ক্ষেত্রেই কিন্তু ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। কিন্তু অন্যদিকে অর্ডারের ক্ষেত্রে কিন্তু সাধারণত আপিল করা যায় না। অর্ডারের ক্ষেত্রে সাধারণত রিভিশন ফাইল করা যায়। কিন্তু
যে অর্ডারগুলো অ্যাপিলেবল অর্ডার সেই অর্ডারগুলোর বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এখন কোন অর্ডারগুলো অ্যাপিলেবল অর্ডার এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমাদেরকে বলে দিছে অর্ডার 43 রুল 1 এবং হচ্ছে দেওয়ানি কার্যবিধির 103 ধারা। এই দেওয়ানি কার্যবিধির 103 ধারা এবং অর্ডার 43 রুল 1 এখানে অ্যাপিলেবল অর্ডারের কথা বলা আছে। শুধু অর্ডার 43 রুল 1-এ 25টা অ্যাপিলেবল অর্ডারের কথা বলা আছে। সেই 25টা অ্যাপিলেবল অর্ডারের মধ্যে প্রথমটাই হচ্ছে রিটার্ন অফ প্লেইন্ট। অর্ডার 43 রুল 1-এর এতে, তার মানে আদেশ 43 বিধি 1-এর কতে বলা আছে যে রিটার্ন অফ প্লেইন্ট হচ্ছে একটা অ্যাপিলেবল অর্ডার। তাহলে যেহেতু রিটার্ন অফ প্লেইন্ট একটা অ্যাপিলেবল অর্ডার, সেহেতু এই রিটার্ন অফ প্লেইন্টের বিরুদ্ধে আমরা কি করতে পারবো? আপিল করতে পারবো। পয়েন্ট নাম্বার 1, এটা হচ্ছে আমার প্রথম প্রতিকার। দ্বিতীয় প্রতিকার কি? রিটার্ন অফ প্লেইন্টের ক্ষেত্রেও নতুন করে মামলা দায়েরে কোনো বাধা নাই, নতুন করে মামলা দায়ের করা যাবে। তাহলে দেখেন, প্লেইন্ট রিজেক্ট হোক আর প্লেইন্ট রিটার্ন হোক, আমরা আপিলও করতে পারবো, নতুন করে মামলাও করতে পারবো। এখন আসি কিসে আসবো? দেখেন, প্লেইন্ট যদি অ্যাকসেপ্ট হয়, তার মানে আরজি গ্রহণ করলো, সেরেস্তাদার আরজিটাকে কি করলো? গ্রহণ করলো। তা এই সেরেস্তাদার যখন আরজিটাকে গ্রহণ করবে, তখন ওই আরজির উপরে আপনার একটা মামলা নাম্বার দিবে। ঠিক আছে, মনে করেন 2025 সালে আপনি এই আরজিটা দাখিল করছেন, তাহলে 2025 সালে ইতিপূর্বে 100টা দেওয়ানি মামলা দায়ের করা হয়ে গেছে। তাহলে আপনার মামলার নাম্বার পড়বে কত? 101। ঠিক আছে, /2025 দেওয়ানি মোকদ্দমা নং 101/2025। এবং সেরেস্তাদার আপনাকে কি করবে? পরবর্তী ডেটটাও আপনাকে কিন্তু বলে দিবে এবং আপনার মামলা তখন কিসের জন্য চলে যাবে? সমনের জন্য চলে যাবে। আপনি এই মামলা করছেন কার বিরুদ্ধে? নিশ্চয়ই যে আপনার অধিকার ভায়োলেট করছে, যে আপনার অধিকার লঙ্ঘন করছে, তার বিরুদ্ধে করছেন। সেই লোকটা কে? সে হচ্ছে বিবাদী। তার নাম হচ্ছে আইনের ভাষায় কি? বিবাদী। তা সেই বিবাদীকে আমাদেরকে কি করতে হবে? কোর্টে আনতে হবে। সেই বিবাদীকে কোর্টে আনতে গেলে আমাদেরকে অবশ্যই বিবাদীর বরাবর সমন জারি করতে হবে। তাহলে এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এখন আমরা আলোচনা করব কি নিয়ে? সমন নিয়ে আলোচনা করব। সমন সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? সমন সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির 27 থেকে 32 ধারা এবং হচ্ছে আদেশ 5-এ বলা আছে। তাহলে চলেন আগে 27 থেকে 32 ধারা পর্যন্ত আলোচনা করে আসি। 27 ধারাতে সাধারণ একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে বিবাদীর প্রতি সমন জারি করতে হবে। এরপরে 29 ধারাতে যাব আমরা। 29 ধারাতে বলতেছে, বিদেশের কোনো আদালত বাংলাদেশের কোনো ব্যক্তির বরাবর যদি সমন জারি করতে চায়, তাহলে সেই বিদেশের আদালতকে প্রথমে বাংলাদেশের আদালতের কাছে সমনটা পাঠাতে হবে এবং তারপরে বাংলাদেশের আদালত কি করবে? ওই সমনটা ওই ব্যক্তির নিকট পৌঁছায় দিবে। এরপরে 30 ধারাতে বলতেছে যে আদালত কোনো দলিল, বস্তু বা কোনো বিষয়কে উদ্ঘাটন করার জন্য কোনো ব্যক্তির বরাবর সমন দিতে পারবে। 30 ধারার পরে 32 ধারাতে যাব। 32 ধারাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। 32 ধারাটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন। 32 ধারায় বলা হয়েছে, আদালত সমন জারি করার পর যদি কোনো ব্যক্তি আদালতে হাজির হতে ব্যর্থ হয়, তখন আদালত উক্ত ব্যক্তির বিরুদ্ধে পয়েন্ট নাম্বার 1 গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন এবং অনধিক 500 টাকা জরিমানা করতে পারবেন। পয়েন্ট নাম্বার 2। তাহলে খেয়াল করেন এই জায়গায় যে আদালত সমন জারি করার পরেও যদি কোনো ব্যক্তি আদালতে হাজির হতে ব্যর্থ হয়, তাহলে আদালত কিন্তু এক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারতেছে, আবার অনধিক 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেছে। আচ্ছা, এরপরে আমরা আদেশ 5-এ যাব। আদেশ 5-এ সমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু আদেশ 5-এর সবগুলো বিধি যে আপনাদেরকে পড়তে হবে বিষয়টা এরকম না। আমরা কিন্তু আমাদের যে শর্ট হ্যান্ড নোট আছে, এখানে কিন্তু সবগুলো বিধি দিনই, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেইগুলো দিয়েছি। তা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন। 5 আদেশের 1 বিধিতে বলা হয়েছে, আদালতের অফিসার কর্তৃক বিবাদীর বরাবর সমন ইস্যু করা হবে এবং সমনটি অবশ্যই মোকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে ইস্যু করতে হবে। তাহলে ইম্পর্টেন্ট বিষয় কি? ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মোকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে। কিন্তু আরজি যখন প্রেরণ করা হয় এবং বিবাদী যদি হাজির হয়ে বাদীর দাবি স্বীকার করে নেয়, তখন বিবাদীকে কোনো প্রকার সমন প্রদান করার দরকার নাই। তাহলে যখন আমরা আরজি দায়ের করতেছি, আরজি দাখিল করতেছি,
এবং বিবাদী যদি আদালতে হাজির হয়ে বাদীর দাবি স্বীকার করে নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করার দরকার নাই, বিবাদীর প্রতি সমন প্রেরণের কোনো দরকার নাই। তাহলে 5 আদেশের 1 বিধি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাব আমরা 5 আদেশের 2 বিধি। সেখানে বর্ণনা করা হয়েছে প্রত্যেকটা সমনের সাথে আরজির একটি নকল প্রদান করতে হবে এবং সম্ভব হলে সমনের মধ্যে আরজির একটি কনসাইজ স্টেটমেন্ট, মানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিতে হবে আর কি। পুরো আরজির একটা সংক্ষিপ্ত বর্ণনা সমনের সাথে দিয়ে দিতে হবে। দেখেন এরপরে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে 5 আদেশের 9-এর ক বিধি। এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 আদেশের 9-এর ক বিধি এখানে বলা হয়েছে যে আদালত তার অধস্তন অফিসারের মাধ্যমে বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ফ্যাক্স বার্তা অথবা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। দেখেন এই 9-এর ক বিধি কিন্তু আগে ছিল না, এটা কিন্তু রিসেন্টলি যুক্ত করা হয়েছে। রিসেন্টলি বলতে যে লাস্ট 2-3 বছরের মধ্যে এটা সম্ভবত যুক্ত করা হয়েছে। তাই এখানে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন দেওয়া যাবে, ফ্যাক্স বার্তা বা ইমেইলের মাধ্যমেও সমন দেওয়া যাবে। আচ্ছা, এবং আদালত যখন কোনো সমন কোনো কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করবে, তখন উক্ত কুরিয়ার সার্ভিস উক্ত সমন প্রাপ্তির তারিখ হতে 30 দিনের মধ্যে বিবাদীর বরাবর সমন পাঠাবে। তাহলে কুরিয়ার সার্ভিসের কাছে যখন সমন দেওয়া হবে, কুরিয়ার সার্ভিস সেই দিন থেকে 30 দিনের মধ্যে ওই সমন কি করবে, বিবাদীর নিকট পাঠাবে। তারপরে দেখেন, যদি প্রাপকের নাম ঠিকানা সঠিকভাবে লেখা হয়, সেক্ষেত্রে যদি প্রাপক বা তার এজেন্ট ডাকটি গ্রহণ করতে অস্বীকার করে এবং সে মর্মে যদি অস্বীকৃতির বিষয়টি ডাকপিয়ন খামের উপরে লিখে দেয়, তাহলে বিধি 19-এর বি এবং উপবিধি 2 অনুযায়ী সঠিকভাবে জারি হয়েছে বলে গণ্য হবে। দেখেন এখানে আমরা 2টা নোট দিয়েছি, নোট 1 এবং নোট 2। নোট 1-এ বলা হচ্ছে বিধি 9-এর ক অনুসারে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন জারি করা যায়। তাহলে কিন্তু এটাও আমাদেরকে বুঝতে হবে যে বিধি 9-এর ক অনুসারে কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে সমন জারি করা যায়। নোট 2-এ বলতেছে বাদী আদালতের অনুমতি নিয়ে নিজেই সমন জারি করতে পারে। তাহলে বাদীও কিন্তু নিজে কি করতে পারবে, সমন জারি করতে পারবে, বাট এক্ষেত্রে তাকে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। তাহলে এরপরে দেখেন, এরপরে আমরা যে বিধিটা পড়ব সেটা হচ্ছে 5 আদেশের 20 বিধি। সেখানে বিকল্প সমন জারি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে বলা হয়েছে আদালত যে ক্ষেত্রে বিশ্বাস করে যে বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করেছে, তখন আদালত বিবাদীর গৃহের কোনো প্রকাশ্য স্থানে বা বিবাদী সর্বশেষ যেখানে বসবাস করেছে এরকম কোনো গৃহের প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকায়ে জারি করার জন্য আদেশ দিতে পারে। এরপরে আমরা 5 আদেশের 24 বিধিটা দেখব। দেখেন 5 আদেশের 24 বিধিতে বলা হয়েছে যে ক্ষেত্রে বিবাদী জেলে থাকে সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য সমনটি জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাতে হবে। তাহলে বিবাদী জেলে থাকলে সমন কার কাছে দিব, জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাবো। তারপরে দেখেন 5 আদেশের 27 বিধি। এই 5 আদেশের 27 বিধিটাও গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা বা রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসের প্রধানের বরাবর সমন পাঠাতে হবে। তারপরে দেখেন 5 আদেশের 28 বিধি আমরা পড়ব। 5 আদেশের 28 বিধিতে বলা হয়েছে যে ক্ষেত্রে বিবাদী একজন সৈনিক, নাবিক বা বৈমানিক, সেই ক্ষেত্রে সমন জারি করতে হবে উক্ত বাহিনীর কমান্ডিং অফিসারের নিকট। তাহলে বিবাদী যদি সৈনিক হয়, নাবিক হয় বা বৈমানিক হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই বিবাদী, ঠিক আছে, যেই কমান্ডিং অফিসারের অধীনস্থ সেই কমান্ডিং অফিসারের নিকট আমাদেরকে কি করতে হবে, সমন পাঠাতে হবে। এবং সর্বশেষ আমরা আলোচনা করব 5 আদেশের 30 বিধি। এই 5 আদেশের 30 বিধিতে বলা হয়েছে যে সমনের পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে পত্র দেওয়া যাবে, লেটার দেওয়া যাবে। এটা আসলে মূলত যারা ভিআইপি পার্সন তাদের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে এতক্ষণ আমরা সমন নিয়ে আলোচনা করলাম। তো সমন তো বিবাদীকে যখন দেয়া হবে তখন বিবাদী কি করবে, বিবাদী তো আর খালি হাতে কোর্টে আসবে না, বিবাদী কি করবে, লিখিত জবাব দিবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিবাদীকে কতদিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। সাধারণত যেদিন বিবাদী সমন রিসিভ করবে সেদিন থেকে 30 কার্য দিবসের মধ্যে বিবাদীকে লিখিত জবাব দিতে হয়। কিন্তু
বিবাদী যদি কোনো কারণে 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবাদী সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে পারবে। কিন্তু কোনো কারণে বিবাদী যদি 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত বিবাদীর বিরুদ্ধে একটা একতরফা রায় দিবে, একটা একতরফা আদেশ দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে আদালত এরকম ক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে যে একতরফা রায় বা আদেশ দিবে, এটা কোন ধরনের আদেশ? এটা হচ্ছে আপিল অযোগ্য আদেশ। সুতরাং এই আদেশের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। যে আদেশটা আপিলযোগ্য সেটার বিরুদ্ধে আমরা আপিল করতে পারবো, কিন্তু যে আদেশটা আপিল অযোগ্য সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। আচ্ছা, এরপরে আসি। দেখেন, বিবাদী মূলত লিখিত জবাবে কি করবে? বিবাদী কিন্তু মূলত লিখিত জবাবে সে কি করবে? ডিনাই করবে। আরজির যে বক্তব্য, সেই আরজির বক্তব্যগুলোকে বিবাদী কি করবে? অস্বীকার করবে। ক্রোনোলজিক্যালি ডিনাই করতে হবে তাকে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে কোনো ধরনের ইভাসিভ ডিনায়াল করা যাবে না। বিবাদী 8 আদেশের 6 বিধি অনুযায়ী বিবাদী কি করতে পারবে? বিবাদী হচ্ছে সেট অফ ক্লেইম করতে পারবে। সেট অফ এবং কাউন্টার ক্লেইম, এই দুইটা আপনাদেরকে একটু বুঝতে হবে। দেখেন, সেট অফ কাকে বলে? সেট অফ হচ্ছে যে বিবাদীর দাবি যদি বাদীর দাবিকে অতিক্রম না করে বা বাদীর দাবির যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সেট অফ। যেমন বাদী মামলা করছে 10 কোটি টাকার, বিবাদী বলতেছে যে আমিও বাদীর কাছে 5 কোটি টাকা পাই, তাহলে এই 5 কোটি টাকা ওই 10 কোটি টাকা থেকে মাইনাস করতে পারবে বিবাদী। এটাকে বলা হচ্ছে সেট অফ। সেট অফ কিন্তু অনলি ফর অ্যাপ্লিকেবল মানি সুট, শুধুমাত্র টাকার মোকদ্দমার ক্ষেত্রে সেট অফটা অ্যাপ্লিকেবল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কাউন্টার ক্লেইম কোনটা? কাউন্টার ক্লেইম হচ্ছে যে বিবাদীর দাবি বাদীর দাবিকে অতিক্রম করে ফেলতেছে। বাদী মামলা করছে 10 কোটি টাকার, বিবাদী কয় আমি 20 কোটি টাকা পাই, তাহলে বিবাদীর দাবি বাদীর দাবিকে কি করতেছে? অতিক্রম করে ফেলতেছে। এটা কিন্তু কি হবে? এটা হবে হচ্ছে কাউন্টার ক্লেইম। তাহলে 8 আদেশের 6 বিধি অনুযায়ী বিবাদী কি করতে পারবে? 8 আদেশের 6 বিধি অনুযায়ী বিবাদী আপনার এখানে সেট অফ দাবি করতে পারবে। আদালত বিবাদীকে একটা অতিরিক্ত লিখিত জবাব দিতে বলতে পারে 8 আদেশের 9 বিধি অনুযায়ী। এই 8 আদেশের 9 বিধি অনুযায়ী বিবাদীকে যদি অতিরিক্ত লিখিত জবাবের আদেশ দান করা হয় এবং এক্ষেত্রে বিবাদী যদি সেই অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করতে পারবে? বিবাদীর বিরুদ্ধে কিন্তু আবারও একটা একতরফা রায় দিয়ে দিবে। এই রায়টা কিন্তু আবার অ্যাপিলেবল অর্ডার। এই রায়টা কিন্তু অ্যাপিলেবল অর্ডার, কারণ অর্ডার 43 রুল 1 কিন্তু আবার বলে দিছে যে অতিরিক্ত লিখিত জবাবের আদেশ দান করা হলে বিবাদী যদি সেই অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হয় এবং সেই ক্ষেত্রে যদি আদালত বিবাদীর বিরুদ্ধে আদেশ দেয়, সেই আদেশটা কিন্তু আবার কি হবে? আপিলযোগ্য আদেশ হবে। তাহলে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে পড়ার সময় যে আদালত যখন কোনো অর্ডার দিচ্ছে সেটা কি অ্যাপিলেবল অর্ডার কিনা। যদি অ্যাপিলেবল অর্ডার হয় তাহলে আমরা আপিল করব, যদি অ্যাপিলেবল অর্ডার না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। এখন আসি, সরকারের বিরুদ্ধে যদি মামলা করেন তাহলে সেই ক্ষেত্রে পদ্ধতি কি হবে? তার মানে সরকার যখন বিবাদী হবে তখন পদ্ধতি কি হবে? এটা আমি আপনাদেরকে আবার একটু স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন, মামলাটি যদি সরকারের বিরুদ্ধে করা হয় তখন দেওয়ানি কার্যবিধির 80 ধারা অনুসারে লিখিত জবাব দাখিলের সময় নির্ধারণ করতে হবে। দেওয়ানি কার্যবিধির 80 ধারা অনুযায়ী সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার পূর্বে 2 মাসের নোটিশ দিতে হবে। তাহলে সহজ কথা হচ্ছে যে সরকারকে বিবাদী করলে সরকারকে অবশ্যই আগে 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে লিখিত জবাব দেওয়ার জন্য। কিন্তু যদি নোটিশ না দিয়ে মোকদ্দমা দায়ের করা হয় সেক্ষেত্রে সরকার লিখিত জবাব দাখিল করার জন্য সর্বনিম্ন, আবার বলতেছি, সর্বনিম্ন 3 মাস সময় পাবে। তাহলে সহজ কথা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে মামলা করার আগে একটা নোটিশ দিতে হবে, 2 মাস পূর্বে একটা নোটিশ দিতে হবে। আর নোটিশ না দিয়ে যে মামলা করা যাবে না, বিষয়টা এরকম না। নোটিশ না দিয়েও মামলা করা যাবে, কিন্তু যদি নোটিশ না দিয়ে মামলা করি তাহলে সেই ক্ষেত্রে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য মিনিমাম সর্বনিম্ন 3 মাস সময় পাবে। তাহলে আমরা লিখিত জবাবও কিন্তু আলোচনা করে ফেললাম। তাহলে দেখেন, এই লিখিত জবাব আলোচনা করলাম আমরা অর্ডার 8-এ। এরপরে কি হবে? এরপর হচ্ছে লিখিত জবাব দেওয়ার পরে উভয় পক্ষ আদালতে উপস্থিত হবে। উভয় পক্ষ আদালতে উপস্থিত হলে তখন কি হবে?
তখন আদালত উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করবে, তারপরে আস্তে ধীরে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা শুরু করবে। এইভাবে কি হবে, এইভাবে মামলা কিন্তু কন্টিনিউ চলবে। তা আমরা সেইগুলো দেখব সামনে। কিন্তু আমি এখন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে পক্ষগণের অনুপস্থিতির ফলাফল। পক্ষগণের অনুপস্থিতির ফলাফল এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে এবং ইনশাল্লাহ এবছরও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে অর্ডার 9-এ পক্ষগণের অনুপস্থিতির ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। এইটা আমি আপনাদেরকে একটু আগে সংক্ষেপে বলি, তারপর আমি আপনাদেরকে স্ক্রিনও দেখাবো। দেখেন, অর্ডার 9 রুল 2, এই অর্ডার 9 রুল 2তে বলা হয়েছে যে বিবাদীর বরাবর যদি সমনটা ডিউলি আপনার কি না হয়, বিবাদীর বরাবর যদি সমনটা ডিউলি সার্ভ না হয়, তাহলে সেই ক্ষেত্রে বিবাদী তো আর জানতে পারতেছে না যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পারতেছে কিনা? পারতেছে না। কিন্তু তাহলে বিবাদী অনুপস্থিত থাকতেছে এবং বাদী উপস্থিত হলো। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আপনার মোকদ্দমা কিন্তু খারিজ হয়ে যাবে। তাহলে অর্ডার 9টা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন, অর্ডার 9-এ আমি আপনাদেরকে একটা থিওরি দেখাবো, সেটা মাথায় রাখবেন আপনারা, তাহলে আপনাদের জন্য সহজ হবে যে ত্রুটি কার, দোষ কার। যদি বাদীর দোষ হয় তাহলে মোকদ্দমা খারিজ হবে, যদি বিবাদীর দোষ হয় তাহলে ওই মোকদ্দমায় একতরফা ডিক্রি দিবে আদালত। তাহলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে হচ্ছে দোষ কার, বাদীর দোষ না বিবাদীর দোষ। তাহলে এখন আমরা অর্ডার 9-এর যে রুলগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে একটু দেখি। দেখেন, অর্ডার 9-এর রুল 2, সেখানে বলা হয়েছে যে বাদী যদি বিবাদীর বরাবর সমনটা ডিউলি সার্ভ করতে না পারে, তার মানে বাদী যদি বিবাদীর নিকট সমন না পৌঁছাতে পারে এবং এই কারণে যদি বিবাদী আদালতে উপস্থিত না হয়, তখন কি হবে? আদালত ওই মোকদ্দমাটাকে খারিজ করে দিতে পারবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট বিষয় কি? ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাদীকে অবশ্যই সমনটা ডিউলি সার্ভ করতে হবে। বুঝতে পারছি কিনা? দেখেন, বাদী সমন সার্ভ করলো না, এটা কার ত্রুটি? এটা তো বাদীর ত্রুটি। যদিও বিবাদী অনুপস্থিত থাকতেছে, এই কারণে আদালত এক্ষেত্রে মোকদ্দমা খারিজ করে দিচ্ছে, কিন্তু বিবাদী যে অনুপস্থিত, কার দোষের কারণে, কার ত্রুটির কারণে বিবাদী অনুপস্থিত? বাদী সমন ডিউলি সার্ভ করতে পারেনি, এই কারণে বিবাদী অনুপস্থিত, এবং এই ক্ষেত্রে আদালত কি করবে? মোকদ্দমা খারিজ করে দিবে। তারপর দেখেন বলতেছে অর্ডার 9 রুল 3, চূড়ান্ত শুনানির সময় বাদী বিবাদী উভয়ই অনুপস্থিত। এই চূড়ান্ত শুনানির সময় বাদী বিবাদী যদি উভয়ই অনুপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আদালত কি করবে? মোকদ্দমা খারিজ করে দিবে। দেখেন, এক্ষেত্রেও বাদীর দোষ, বিবাদী তো উপস্থিত হবে না, এটাই স্বাভাবিক। তাহলে অর্ডার 9 রুল 3-তে বলতেছে বাদী বিবাদী উভয় যদি অনুপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রেও আদালত কি করবে? ওই মোকদ্দমা খারিজ করে দিবে। এখন এই মোকদ্দমা যে খারিজ করে দিল, সংক্ষুব্ধ কে হলো? সংক্ষুব্ধ হলো কিন্তু বাদী। তাহলে বাদীর কি প্রতিকার? বাদীর প্রতিকার কোথায় বলা আছে? বাদীর প্রতিকার বলা আছে অর্ডার 9 রুল 4-এ, এবং এই অর্ডার 9 রুল 4-এ বাদীকে 2টা প্রতিকার দেওয়া হয়েছে। এই 2টা প্রতিকার কি কি? বাদী ওই খারিজের আদেশ বাতিল করার জন্য সানি মোকদ্দমা, তার মানে হচ্ছে মিসকেস ফাইল করতে পারবে, এবং বাদী কি করতে পারবে? বাদী নতুন করেও মোকদ্দমা দায়ের করতে পারবে। তাহলে এক্ষেত্রে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে যে অর্ডার 9 রুল 3 এইটা অনুযায়ী যদি বাদী বিবাদী উভয় অনুপস্থিত থাকে, তাহলে আদালত মোকদ্দমা খারিজ করে দিবে, এবং সেই ক্ষেত্রে প্রতিকার আছে হচ্ছে রুল 4-এ, এবং সেখানে বলা হয়েছে কি যে বাদীর 2টা প্রতিকার, বাদী খারিজের আদেশটাকে রদ করতে পারবে এবং বাদী নতুন করেও মোকদ্দমা দায়ের করতে পারবে। এরপরে আসি আমরা অর্ডার 9 রুল 8, বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত। চূড়ান্ত শুনানির সময় বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত, মামলা করছে বাদী, বাদী অনুপস্থিত আছে, বিবাদী কি আছে? উপস্থিত আছে। আদালত কি করবে? মোকদ্দমা খারিজ করে দিবে। এখন এই মোকদ্দমা খারিজ করে দিলে তো বাদী প্রবলেমে পড়ে গেল। তাহলে বাদীর প্রতিকার কোথায় বলা আছে? অর্ডার 9 রুল 9-এ বাদীর প্রতিকারের কথা বলা আছে, এবং এই অর্ডার 9 রুল 9-এ বলতেছে যে বাদী ওই খারিজের আদেশটাকে রদ করার জন্য কি করতে পারবে? সানি মোকদ্দমা দায়ের করতে পারবে, তার মানে মিসকেস ফাইল করতে পারবে। এক্ষেত্রে কিন্তু নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। তাহলে খেয়াল রাখতে হবে, অর্ডার 9 রুল 8-এ যদি মোকদ্দমা খারিজ হয়, তাহলে অর্ডার 9 রুল 9-এ শুধুমাত্র মিসকেস ফাইল করতে পারবো, নতুন করে মোকদ্দমা করার কোনো সুযোগ নাই। কিন্তু একটা স্পেশাল রেমেডি 9-এর ক-তে বলে দেওয়া আছে। 9-এর ক-তে একটা স্পেশাল রেমেডির কথা বলা আছে। সেক্ষেত্রে বাদী 30 দিনের মধ্যে
1000 টাকা দিয়ে সরাসরি খারিজ আদেশ রদ করতে পারবে। 30 দিনের মধ্যে 1000 টাকা দিয়ে কি করতে পারবে? সরাসরি খারিজ আদেশ রদ করতে পারবে। বুঝতে পারছি কিনা বিষয়টা? তারপরে আসি, দেখেন অর্ডার 9 রুল 6, বাদী উপস্থিত বিবাদী অনুপস্থিত। তা বাদী মামলা করছে, বাদী উপস্থিত, খুবই ভালো কথা, কিন্তু বিবাদী আর উপস্থিত হয় না। বিবাদী পালায় থাকে, বিবাদী অসুস্থ থাকে, বিবাদী উপস্থিত হয় না। তা চূড়ান্ত শুনানির সময় বাদী উপস্থিত হলো, বিবাদী যদি অনুপস্থিত থাকে তাহলে এক্ষেত্রে আদালত কি করবে? একতরফা ডিক্রি দিবে। কি ডিক্রি দিবে? একতরফা ডিক্রি। এখন একতরফা ডিক্রি দিলে বিবাদী তো প্রবলেমে পড়ে গেল। তাহলে বিবাদীর প্রতিকার কোথায় বলা আছে? বিবাদীর প্রতিকার বলা আছে অর্ডার 9 রুল 13-এ। অর্ডার 9 রুল 13 সেখানে বলা হচ্ছে যে বিবাদী সেই একতরফা ডিক্রিটাকে বাতিল করার জন্য আবেদন করতে পারবে, প্রথম কথা। আবার বিবাদী কি করতে পারবে? আবার বিবাদী কিন্তু কি করতে পারবে? এই রুল 13-এর এ অনুযায়ী 3000 টাকা দিয়ে 30 দিনের মধ্যে সরাসরি একতরফা ডিক্রিটাকে বাতিল করে দিতে পারবে। আবার এক্ষেত্রে কিন্তু বিবাদীর আরও একটা অধিকার আছে, একতরফা ডিক্রির বিরুদ্ধে কিন্তু আপিলও করা যায়। সেটা কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধির ধারা 96(2)তে বলে দিছে। তাহলে আমরা অর্ডার 9টা দেখলাম। এরপর আমি আপনাদেরকে অর্ডার 9টা একটু স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন পক্ষদ্বয়ের অনুপস্থিতির ফলাফল সমূহ আপনারা দেখতে পাচ্ছেন। 9 আদেশের 2 বিধিতে বলা হয়েছে যে ক্ষেত্রে বাদী কোর্ট ফি প্রদান না করার কারণে বিবাদীর বরাবর সমন জারি করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে আদালত বাদীর মামলাটি খারিজ করে দিবে। তারপরে দেখেন 9 আদেশের 3 বিধিতে বলা হয়েছে মোকদ্দমার শুনানির জন্য নির্ধারিত তারিখে যদি বাদী বিবাদী উভয় পক্ষ হাজির না হয় তাহলে আদালত মোকদ্দমাটি খারিজ করে দিবে। তারপরে দেখেন বলা হয়েছে যখন আদালত বিধি 2 এবং 3 অনুসারে কোনো মোকদ্দমা খারিজ করে দিবে তখন উক্ত খারিজের আদেশের বিরুদ্ধে বিধি 4 অনুসারে প্রতিকার কি? 1, বাদী নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে। 2, মোকদ্দমা খারিজ আদেশ রদ বা বাতিলের আবেদন করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা 9 আদেশের 5 বিধিটা ওই সময় বলিনি, এখন বলতেছি। দেখেন 9 আদেশের 5 বিধিতে বলা হয়েছে যখন সমন জারি না হয়ে ফেরত আসবে তখন ফেরত আসার 1 মাসের মধ্যে বাদীকে নতুন করে সমন দেওয়ার জন্য আবেদন করতে হবে। কিন্তু বাদী যদি ফেরত আসার 1 মাসের মধ্যে নতুন করে সমন প্রদানের আবেদন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালত মোকদ্দমাটি খারিজের আদেশ দিতে পারবে। আদালত যদি 5 বিধির অধীন কোনো মোকদ্দমা খারিজের আদেশ দেয় তখন বাদী নতুন করে একই বিষয়ে মোকদ্দমা দায়ের করতে পারবে। এরপরে দেখেন 9 আদেশের 8 বিধিতে বর্ণনা করা হয়েছে যে ক্ষেত্রে শুধুমাত্র বাদী অনুপস্থিত এবং বিবাদী উপস্থিত সেক্ষেত্রে আদালত মোকদ্দমাটি খারিজের আদেশ দিতে পারবে। কিন্তু বিবাদী যদি বাদীর দাবির সম্পূর্ণ বা আংশিক অংশ স্বীকার করে তখন আদালত বাদীর অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি জারি করতে পারবে। এইটা কিন্তু একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে বিবাদী যদি বাদীর দাবির সম্পূর্ণ বা আংশিক অংশ স্বীকার করে তখন আদালত কিন্তু বাদীর অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি জারি করতে পারবে। এরপরে দেখেন 9 আদেশের 8 বিধি অনুসারে কোনো মামলা খারিজের আদেশ দেওয়া হলে বাদী 9 আদেশের 9 বিধি অনুসারে খারিজ আদেশ বাতিলের জন্য আবেদন করতে পারবে, কিন্তু নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে না। খেয়াল করতে হবে কিন্তু এই লাইনগুলো। তবে বাদী 9 আদেশের 9-এর ক বিধি অনুসারে 1000 টাকা প্রদান করে 30 দিনের মধ্যে খারিজ আদেশ সরাসরি বাতিলের আবেদন করতে পারবে। এই আবেদনটি একবারের বেশি করা যাবে না। বিধি 9-এর ক কিন্তু 2006 সালে সংশোধন করা হয়েছে, এটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আপনাদেরকে 9 আদেশের আরো 2টা গুরুত্বপূর্ণ তথ্য দিব যেটা আপনারা পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই ইনশাল্লাহ এই তথ্যটা ভালো করে মাথায় রাখেন, ইনশাল্লাহ আপনারা এই তথ্যটা কিন্তু ভুল করবেন না। দেখেন 9 আদেশের 9 বিধি আর 9 আদেশের 13 বিধি ভালো করে শুনতে হবে কিন্তু। 9 আদেশের 9 বিধি এবং 9 আদেশের 13 বিধি অনুযায়ী যদি কোনো সানি মোকদ্দমা দায়ের করা হয়, আদালত যদি সেই সানি মোকদ্দমা অ্যাকসেপ্ট করে, অ্যালাউ করে, তাহলে কিন্তু অপরপক্ষ রিভিশন ফাইল করবে। আর আদালত যদি সেই সানি মোকদ্দমা রিজেক্ট করে দেয়
তখন কিন্তু সেটা আবার কি হবে, অ্যাপিলেবল অর্ডার হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপিল দায়ের করতে হবে। আমি আবারও বলতেছি, দেখেন 9 আদেশের 9 বিধি অনুযায়ী আমি মোকদ্দমা খারিজের আদেশ রদ করার জন্য আবেদন করলাম। আদালত যদি এই আবেদন গ্রহণ করে তাহলে অপর পক্ষের যে প্রতিকার সেটা হচ্ছে রিভিশন ফাইল করবে। কিন্তু 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 9 আদেশের 9 বিধি অনুযায়ী আমি খারিজের আদেশ রদ করার জন্য আবেদন করলাম, আদালত আমার এই আবেদন রিজেক্ট করে দিল, তখন এটাকে আমরা কি বলবো, অ্যাপিলেবল অর্ডার বলবো। তাহলে 9 আদেশের 9 ধারা অনুযায়ী আবেদন করা হলে সেটা রিজেক্ট হলে সেটা হচ্ছে অ্যাপিলেবল অর্ডার। ঠিক তেমনি একইভাবে 9 আদেশের 13 বিধি অনুযায়ী একতরফা ডিক্রি বাতিলের যে আবেদন সেটা যদি আদালত গ্রহণ করে তাহলে অপরপক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। কিন্তু 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 9 আদেশের 13 বিধি অনুযায়ী আদালত যদি একতরফা ডিক্রি বাতিলের আবেদন করে এবং সেই একতরফা ডিক্রি বাতিলের আবেদন যদি আদালত রিজেক্ট করে দেয় তখন কিন্তু সেটা কি হবে, অ্যাপিলেবল অর্ডার হবে। এই তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন এতক্ষণ আমরা পক্ষগণের অনুপস্থিতির ফলাফল দেখলাম, এখন আমরা একটু দেখব যে পক্ষগণ উপস্থিত হলে কি হবে। পক্ষগণ উপস্থিত হলে তখন আদালত কি করবে, আদেশ 10 অনুযায়ী পক্ষগণের জবানবন্দি গ্রহণ করবে। আদেশ 10 অনুযায়ী পক্ষগণের জবানবন্দি গ্রহণ করার পরে তারপরে আদালত কি করবে, আদালত হচ্ছে উভয় পক্ষকে ডিসকভারি, ইন্সপেকশন এবং ইন্ট্রোগেটরিসের সুযোগ দিবে। এটা বলা আছে আদেশ 11-তে। আদেশ 11-তে কি বলা আছে, বলা আছে এক পক্ষ অপর পক্ষকে প্রশ্ন করতে পারবে, এক পক্ষ অপর পক্ষকে প্রশ্ন করতে পারবে। আদেশ 11-তে আরো বলা আছে এক পক্ষ অপর পক্ষকে কোনো একটা দলিল হাজির করার জন্য আদালতের কাছে আবেদন করতে পারবে। এবং এটা একটা ইম্পর্টেন্ট তথ্য আমি দিচ্ছি, দেখেন যখন কোনো পক্ষ কোনো একটা দলিল হাজির করার জন্য আদালতের কাছে আবেদন করবে তখন আদালত যদি সেই আবেদন মঞ্জুর করে এবং ওই পক্ষ যদি ওই দলিল হাজির করতে ব্যর্থ হয় তখন সেই পক্ষ যদি বাদী হয় তাহলে বাদীর মোকদ্দমা খারিজ হয়ে যাবে। আর ওই পক্ষ যদি বিবাদী হয় তাহলে সেই ক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে একতরফা রায় হবে। এখন এই যে কোনো দলিল হাজির করতে ব্যর্থ হওয়ার কারণে আদালত যদি কারোর মোকদ্দমা খারিজ করে দেয় বা একতরফা রায় দেয় সেটা কি অ্যাপিলেবল অর্ডার কিনা এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেটা কিন্তু কি, সেটা কিন্তু অ্যাপিলেবল অর্ডার এবং সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপিল করতে পারবো। দেখেন তাহলে আমাদের কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আগাচ্ছি। আমি জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাই ওখান থেকে আবারও টেনে নিয়ে আসি যে আমরা একটা দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে শুরু করলাম। আরজিটা গ্রহণ হলে বিবাদীর বরাবর সমন দেওয়া হলো। বিবাদী সমন গ্রহণ করার পরে বিবাদী কি করলো, সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিল। লিখিত জবাব দেওয়ার পরে বিবাদী যদি চূড়ান্ত শুনানির সময় অনুপস্থিত থাকে অথবা বাদী বিবাদী দুইজনই যদি অনুপস্থিত থাকে সেটার ফলাফল আমরা দেখলাম। তা বাদী বিবাদী কি হলো, উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে কি হবে, উপস্থিত হওয়ার পরে কিছু অন্তর্বর্তীকালীন কার্যক্রম চলবে সাক্ষী আসার আগ পর্যন্ত। সেটা কি, এক পক্ষ অপর পক্ষকে প্রশ্ন করতে পারবে, এক পক্ষ অপর পক্ষ দলিল দেখতে চাইতে পারবে, ঠিক আছে, এইগুলো চলবে। এবং ইন দ্য মিন টাইম আদালত কিন্তু কি করবে, বিচার্য বিষয়ও গঠন করবে। এই বিচার্য বিষয় আদালত কখন গঠন করবে, বিচার্য বিষয় গঠন করবে হচ্ছে আদালত অর্ডার 14 অনুযায়ী। দেখেন বিচার্য বিষয় কখন গঠন করবে এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে আর কি। বিচার্য বিষয় গঠন আদালত কখন করবে এটা কিন্তু আমাদেরকে আদেশ 14-তে ডিটেলস বলা আছে। আমরা একটু আদেশ 14টা দেখে আসি। দেখেন আপনারা স্ক্রিনে আদেশ 14 দেখতে পাচ্ছেন। 14 আদেশের 1 বিধির 6 উপবিধিতে বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে আদালত বিচার্য বিষয় গঠন করবেন না। বিচার্য বিষয় গঠন করার ক্ষেত্রে প্রথমে আদালতকে বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে বিচার্য বিষয় গঠন করার দরকার নাই। চলেন আমরা বিচার্য বিষয় গঠন সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসি। দেখেন 14 আদেশের 1 বিধির 6 উপবিধিতে বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে আদালত বিচার্য বিষয় গঠন করবেন না। আমাদেরকে কিন্তু প্রথমেই বুঝতে হবে যে কোন কোন ক্ষেত্রে বিচার্য বিষয় গঠন করারই দরকার নাই। দেখেন এটা আমাদেরকে কোথায় বলে দিছে, 14 আদেশের 1 বিধির 6 উপবিধি। সেখানে দেখেন বলছে মোকদ্দমার প্রথম শুনানির সময় বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে আদালত বিচার্য বিষয় গঠন করবেন না। তাহলে মোকদ্দমার প্রথম শুনানির সময় বিবাদী যদি আত্মপক্ষ সমর্থন না করে তাহলে আদালত বিচার্য বিষয় কি করবে না, গঠন করবে না। তারপরে দেখেন
প্লিডিংসে যে সকল বিষয় উল্লেখ নেই সেই সকল বিষয়ে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। তারপরে দেখেন, যে সকল বিষয়ে পক্ষগণ একমত হয়েছে সেই বিষয়ে বিচার্য বিষয় গঠনের প্রয়োজন নেই। তাহলে আমরা দেখলাম যে কোন কোন ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের প্রয়োজন নেই। এখন আমরা দেখব যে বিচার্য বিষয় কখন গঠন করা হবে। 14 আদেশের 1 বিধির 5 উপবিধি অনুযায়ী মামলার প্রথম শুনানি অথবা লিখিত জবাব যেটা পরে ঘটে তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে। বিচার্য বিষয় গঠন করার পূর্বে আদালত আরজি এবং লিখিত জবাব পাঠ করবে এবং প্রয়োজন হলে মোকদ্দমার পক্ষগণকে পরীক্ষা করবে। তারপর আইনের কোনো গুরুত্বপূর্ণ বিবৃতির উপর পক্ষগণের কি বিরোধ তা নির্ধারণ করবে এবং যে সকল বিচার্য বিষয়ের উপর মোকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে তা প্রণয়নে অগ্রসর হবে। তাহলে আমরা দেখলাম যে বিচার্য বিষয়টা হচ্ছে মামলার প্রথম শুনানি অথবা লিখিত জবাব যেটা পরে ঘটে সেদিন থেকে 15 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে। এখন আসি আমরা দেখেন যে বিচার্য বিষয় সংশোধন করা যাবে কিনা সেই সম্পর্কে কিন্তু বলে দিছে দেওয়ানি কার্যবিধির 14 আদেশের 5 বিধিতে। সেখানে বলা হয়েছে যে আদালত উপযুক্ত মনে করলে বিচার্য বিষয় সংশোধন বা কর্তন করতে পারবে। তারপরে আসি দেখেন 14 আদেশের 8 বিধি, সেখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই 14 আদেশের 8 বিধিতে বলা হয়েছে বিচার্য বিষয়াবলী প্রণয়নের পর 120 দিনের ভিতর আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। তাহলে বিচার্য বিষয়াবলী প্রণয়নের পর, তার মানে হচ্ছে বিচার্য বিষয় গঠনের পর 120 দিনের মধ্যে আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। তাহলে আমরা বিচার্য বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা নিলাম। এরপরে দেখেন যে আদালত প্রথম শুনানির দিন রায় ঘোষণা করতে পারে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আদালত কখন প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারে তার আগে আমি একটু আপনাদের বোঝার জন্য বলি, প্রথম শুনানি মানে কিন্তু ওইটা না যে প্রথম দিন যে শুনানি হবে সেটা প্রথম শুনানি। প্রথম শুনানি হচ্ছে মামলার একটা স্টেজ এবং এই প্রথম শুনানি দেখা যায় যে 2-3 বছর ধরে প্রথম শুনানির জন্য থাকে, বুঝতে পারছেন কিনা। এবং এই প্রথম শুনানির সময়ও ফার্স্ট যে হিয়ারিং মানে প্রেমটরি হিয়ারিং, এটাকে ফার্স্ট হিয়ারিং বলে না, এটাকে প্রেমটরি হিয়ারিং বলে। এই প্রেমটরি হিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু আদালত কি করতে পারবে, আদালত কিন্তু রায় ঘোষণা করতে পারবে। তাহলে এটা আদেশ 15 বিধি 1 থেকে 4 পর্যন্ত বলা হয়েছে। চলেন আমরা একটু দেখে আসি যে কোন কোন ক্ষেত্রে আদালত প্রথম শুনানির সময় রায় ঘোষণা করতে পারবে। দেখেন 15 আদেশের 1 বিধিতে বলা হয়েছে যে ক্ষেত্রে পক্ষগণের মধ্যে আইন সংক্রান্ত কিংবা ঘটনা সংক্রান্ত কোনো বিচার্য বিষয় নেই সেই ক্ষেত্রে আদালত প্রথম শুনানির দিন রায় ঘোষণা করতে পারবে। এরপরে দেখেন 15 আদেশের 2 বিধিতে বলা হয়েছে যে ক্ষেত্রে 2 বা ততোধিক বিবাদী থাকে এবং যে ক্ষেত্রে বাদীর সাথে উক্ত বিবাদীর মধ্যে কোনো একজনের কোনো বিচার্য বিষয় বা বিরোধ না থাকে সেই ক্ষেত্রে আদালত উক্ত বিবাদীর বিরুদ্ধে বা পক্ষে রায় ঘোষণা করতে পারবে। তারপর আসি আমরা 15 আদেশের 3 বিধি, সেখানে বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমার বিচার্য বিষয় গঠন করা হয়েছে এবং আদালত মনে করে যে আর কোনো যুক্তিতর্ক বা সাক্ষ্যের প্রয়োজন নেই সেই ক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে। তারপরে দেখেন বলা হয়েছে 15 আদেশের 4 বিধিতে যে ক্ষেত্রে মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দেওয়া হয়েছে এবং কোনো পক্ষ যে সকল সাক্ষ্যের উপরে নির্ভর করে সেটা কোনো কারণ ছাড়া দাখিল করতে ব্যর্থ হয়েছে, তার মানে আদালত কি করছে, সাক্ষী নিয়ে আসতে বলছে কিন্তু পক্ষগণ বিনা কারণে সাক্ষী আনতে ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে কোন কোন ক্ষেত্রে আদালত প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারে। আদালত যদি প্রথম শুনানিতে রায় দিয়ে দেয় তাহলে তো দিয়েই দিল, কিন্তু যদি প্রথম শুনানিতে আদালত রায় না দেয় তখন আদালত উভয় পক্ষকে কি করবে, সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে বলবে এবং এই সাক্ষ্য প্রমাণ কিভাবে আদালতের সামনে পেশ করা হবে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে হচ্ছে অর্ডার 18-তে। অর্ডার 18 আমি আর বিস্তারিত পড়তেছি না, ঠিক আছে, জাস্ট এতটুকু বললাম যে অর্ডার 18-তে সাক্ষ্য প্রমাণ সাবমিট করার ডিটেলস বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই অর্ডার 18-র সাথে মিলিয়ে আমাদের এভিডেন্স অ্যাক্টে যেভাবে সাক্ষ্য প্রমাণ সাবমিটের কথা বলা হয়েছে সেটা ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে অর্ডার 18 এবং সাক্ষ্য আইন এই দুইটা একসাথে আদালত অনুসরণ করে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে। সাক্ষ্য প্রমাণ গ্রহণ যখন করা হয়ে যাবে
তখন আদালত রায় ঘোষণা করবে এবং এই রায় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অর্ডার 20-তে। এবং অর্ডার 20 কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন আমি অর্ডার 20টা আপনাদেরকে বিস্তারিত বলতেছি। অর্ডার 20 রুল 1 সেখানে বলা হয়েছে মোকদ্দমার শুনানি সমাপ্ত হবার পর আদালত তাৎক্ষণিক কিংবা শুনানি সমাপ্ত হওয়ার তারিখ হতে 7 দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিধি। তারপরে দেখেন যে অর্ডার 20 রুল 5 সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি রায়ের মধ্যে থাকবে ক মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ, খ বিচার্য বিষয়, গ বিচার্য বিষয়ের সিদ্ধান্ত, ঘ কারণসমূহ। তারপর দেখেন যে অর্ডার 20 রুল 5-এর এ, তার মানে আদেশ 5 বিধি 5-এর কতে বলা হয়েছে রায় ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে আদালত ডিক্রি প্রদান করবে। তাহলে দেখেন রায় যখন দেয়া হয়ে যাবে, এই রায় দেওয়ার পরে কিন্তু আদালত 7 দিনের মধ্যে ডিক্রি প্রদান করবে। সিভিল মামলার ক্ষেত্রে কিন্তু রায় পেয়ে গেলাম আর ঝামেলা মিটে গেল, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখন ডিক্রি পাবেন সেই ডিক্রিটাকে জারি করার জন্য আপনাকে কিন্তু আবার জারি মামলা করা লাগবে এবং এই জারি মামলার যে সময়সীমা এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্যাচ লাগিয়ে ফেলায়। দেখেন আমি একটু সংক্ষেপে বলতেছি। ডিক্রি জারির জন্য প্রথম যে আবেদন সেটা করতে হবে আপনার 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে যদি আপনি প্রথম আবেদন করেন তাহলে আপনি পরবর্তীতে 12 বছরের মধ্যে আবারও আবেদন করতে পারবেন। তার মানে কি, আপনি প্রথম আবেদন 3 বছরের মধ্যে করলেন, ওই আবেদন রিজেক্ট হয়ে গেল, আপনি পরবর্তীতে 12 বছরের মধ্যে আবার আবেদন করতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি প্রথম আবেদন 3 বছরের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে আবেদন করার কোনো সুযোগ পাবেন না। এরপরে আসি, ডিক্রি যদি রেজিস্টার্ড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি 6 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এরপরে আসি, যদি এরকম দেখা যায় যে 12 বছরের মধ্যে আপনি আবেদন করতে পারেননি এবং কেন পারেননি, বল প্রয়োগ অথবা প্রতারণার মাধ্যমে আপনাকে ডিক্রি জারিতে বাধা প্রদান করা হয়েছে, তো এটা যদি আপনি প্রমাণ করতে পারেন এবং আপনি যদি প্রথম আবেদন 3 বছরের মধ্যে করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে 12 বছরের মধ্যে আবারও আবেদন করতে পারবেন। ডিক্রি জারি সম্পর্কে আমাদেরকে আরও অনেক তথ্য জানতে হবে এবং এই অর্ডার 21-এ কিন্তু 104টা রুল, আগে 103টা ছিল, আরও একটা যুক্ত করা হয়েছে, টোটাল 104টা রুল। এত রুল পড়তে গেলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। এখান থেকে গুরুত্বপূর্ণগুলো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। 21 আদেশের 11 বিধির উপবিধি 2 অনুযায়ী হচ্ছে ডিক্রি জারির দরখাস্ত দাখিল করতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন, তারপরে হচ্ছে আমরা 21 আদেশের 31 বিধি আমরা এখন দেখব। দেখেন এখানে বলা হয়েছে যে ক্ষেত্রে ডিক্রিটি কোনো সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি, সেক্ষেত্রে উক্ত সম্পত্তি জব্দ করে অথবা দায়িককে দেওয়ানি কারাগারে আটক করে বা দায়িকের সম্পত্তি ক্রয় করে কিন্তু ডিক্রি কার্যকর করা যাবে। তারপরে দেখেন আমাদের 21 আদেশের 32 বিধিতে বলা হয়েছে আদালত দাম্পত্য জীবন পুনরুদ্ধারের ডিক্রি জারি করতে কোনো মহিলাকে দেওয়ানি কারাগারে গ্রেপ্তার করতে পারবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন আমাদেরকে কিন্তু অবশ্যই কিছু ধারাও এর সাথে মিলাই পড়তে হবে। যেরকম দেওয়ানি কার্যবিধির 51 ধারাতে কিন্তু বলে দিছে যে 5টি উপায়ে ডিক্রি কার্যকর করা যায়। ঠিক আছে, তারপরে দেওয়ানি কার্যবিধির 58 ধারাতে আমাদেরকে বলে দিছে যে 50 টাকার বেশি পরিশোধের ডিক্রির ক্ষেত্রে 6 মাসের জন্য দেওয়ানি আদালতে আটক রাখা যাবে এবং অন্যান্য ক্ষেত্রে 6 সপ্তাহের জন্য। আবার দেখেন দেওয়ানি কার্যবিধির 74 ধারায় বর্ণনা করে দিছে কেউ যদি ডিক্রি জারি কার্যে বাধা দেয় তাহলে আদালত উক্ত বাধাদানকারীকে 30 দিন অবধি দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারবে। আচ্ছা তারপরে দেখেন ডিক্রি জারির ক্ষেত্রে কোন কোন সম্পত্তি ক্রয় করা যাবে এবং কোন কোন সম্পত্তি ক্রয় করা যাবে না, এটা কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধির 60 ধারায় বলা আছে। সেখানে দেখেন আমরা একটু দেখতে পাচ্ছি দেওয়ানি কার্যবিধির 60 ধারাতে 2টা বিষয় আলোচনা করা হয়েছে। একটি হচ্ছে ডিক্রি জারির জন্য কোন কোন সম্পত্তি বিক্রয় করা যাবে এবং অন্যটি হচ্ছে ডিক্রি জারির জন্য কোন সম্পত্তি বিক্রয় করা যাবে না। দেখেন জমি, গৃহ, দালান কোঠা, টাকা, ব্যাংক নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, বন্ড, কোম্পানির শেয়ার ইত্যাদি জিনিস বিক্রি করা যাবে। এখন দেখব কোন কোন জিনিস বিক্রি করা যাবে না। চাষির বাসগৃহ, হিসাবের খাতাপত্র, সরকারি পেনশনভোগীদের প্রাপ্য মঞ্জুরিকৃত বৃত্তি ও আনুতোষিক, পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন, বিছানা বিক্রয় করা যাবে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ
আমি আপনাদের রুল বলে দিচ্ছি। দেখেন 21 আদেশের 84 বিধিতে বলা হয়েছে স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় হওয়ার সাথে সাথে ক্রেতা ক্রয় মূল্যের 25% টাকা নিলাম পরিচালনাকারী কর্মকর্তার নিকট প্রদান করবে এবং এরূপ অর্থ প্রদানে ব্যর্থ হলে তৎক্ষণাৎ উক্ত সম্পত্তি পুনরায় নিলামে বিক্রয় হবে। তাহলে দেখেন স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় হওয়ার সাথে ক্রেতাকে কি করতে হবে? ক্রয় মূল্যের 25% টাকা নিলাম পরিচালনা কর্মকর্তার নিকট প্রদান করতে হবে। তারপর আসি দেখেন 21 আদেশের 85 বিধিতে বলা হয়েছে স্থাবর সম্পত্তি বিক্রয় হওয়ার তারিখ হতে 15তম দিনের মধ্যে আদালত বন্ধ হওয়ার পূর্বে ক্রেতা সম্পূর্ণ ক্রয় মূল্য আদালতে জমা দিবে। তারপরে দেখেন 21 আদেশের 89 বিধিতে বলা হয়েছে ডিক্রি জারিতে বিক্রয় রদ করার আবেদন করা যায়। ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করা যায়। এই ক্ষেত্রে ক্রয় মূল্যের 5% বা নিলাম ঘোষণায় উল্লেখিত অর্থের মধ্যে যেটা কম তা জমা দিয়ে বিক্রয় রদের আবেদন করতে হবে। তারপরে দেখেন 21 আদেশের 90 বিধি ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে উক্ত নিলাম রদের জন্য আবেদন করা যায় 2টা গ্রাউন্ডে। নাম্বার 1 নিলাম প্রচার বা পরিচালনায় গুরুত্বপূর্ণ অনিয়ম বা প্রতারণা থাকলে। নাম্বার 2 আবেদনকারীকে যদি 22 বিধির অধীন নোটিশ দিতে ব্যর্থ হয়। তাহলে দেখেন ডিক্রি জারি সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। আমরা কিন্তু যে কোর্সটা শুরু করতে যাচ্ছি নভেম্বর মাসের 1 তারিখ থেকে, সেখানে কিন্তু আমরা সবগুলো ধারা পড়ব না, সবগুলো বিধি পড়ব না। আমরা কিন্তু বাছাইকৃত ধারা এবং বাছাইকৃত বিধিগুলোই পড়ব এবং বাছাইকৃত তামাদি আইনের অনুচ্ছেদগুলোই পড়ব। কারণ আমাদের এই কোর্সটা হচ্ছে একটা শর্ট কোর্স, 16টা ক্লাস হবে শুধুমাত্র ওই ধারাগুলো থেকে, যে ধারাগুলো থেকে বিগত সালে বারবার প্রশ্ন এসেছে, যে ধারাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেইগুলোই কিন্তু আমরা আমাদের এই শর্ট কোর্সে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে ডিক্রি জারির কিছু পদ্ধতি আমরা দেখলাম। এখন দেখেন এই যে আদালত যে ডিক্রি দিবে এইটার বিরুদ্ধে আমরা কি করতে পারবো? আপিল করতে পারবো। আমি আপনাদেরকে আগেই বলছি যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, শুধুমাত্র 4টা ডিক্রির ক্ষেত্রে আপিল করা যায় না। আচ্ছা, এখন দেখেন আপিলটা আপনি কতদিনের মধ্যে করবেন? জেলা জজের কাছে আপনাকে আপিল করতে হবে হচ্ছে 30 দিনের মধ্যে, আর হাইকোর্টের কাছে আপনাকে আপিল করতে হবে হচ্ছে 90 দিনের মধ্যে। একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, সিপিসিতে সেকেন্ড আপিলের বিধান নাই, কিন্তু সিপিসিতে সেকেন্ড রিভিশনের বিধান আছে। দেখেন আপিল যে ক্ষেত্রে করা যাবে না সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? রিভিশন ফাইল করতে পারবেন। এবং এই রিভিশন সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির 115 ধারাতে বলে দিছে, এবং সেখানে বলে দিছে আইন সংক্রান্ত প্রশ্নে রিভিশন দায়ের করা যাবে। আপিলের ক্ষেত্রে ঘটনা এবং আইন উভয় প্রশ্নে আপিল করতে পারবো, কিন্তু রিভিশনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা আইন সংক্রান্ত প্রশ্নে আমরা রিভিশন দায়ের করতে পারবো, এবং যে ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না কেবলমাত্র সেই ক্ষেত্রে আমরা রিভিশন দায়ের করতে পারবো। রিভিশন প্রথমত আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট করতে হয়। যেমন জেলা জজের অধীনস্থ যারা সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, তারপর হচ্ছে যুগ্ম জেলা জজ, তাদের 5 কোটি টাকা পর্যন্ত যে রায়, সেই রায়ের বিরুদ্ধে আমাকে কি করতে হবে? জেলা জজের কাছে রিভিশন করতে হবে। এবং জেলা জজ যদি ওই রিভিশন মামলাতে কোনো রায় দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড রিভিশনের বিধান আছে, সেটা কিন্তু 115(4) ধারাতে বলে দিছে। অন্যদিকে ডিক্রির ক্ষেত্রে আমি আবারও বলতেছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ডিক্রির ক্ষেত্রে সহকারী জাজও যদি কোনো ডিক্রি দেয়, তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে আমাকে সরাসরি রিভিশন করতে হবে হাইকোর্ট ডিভিশনের কাছে। রিভিউর ক্ষেত্রে আসি, 114 ধারাতে কিন্তু রিভিউর কথা বলা আছে। রিভিউ কিন্তু সেম কোর্টে করতে হবে, সেম কোর্টে, এবং যে ক্ষেত্রে আপিল চলবে না সেক্ষেত্রেই কিন্তু আপনাকে রিভিউ করতে হবে, রিভিউ সেম কোর্টে করবেন। এবং রিভিউর ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে রিভিউর আবেদন মঞ্জুর হলে আপনার কি প্রতিকার, রিভিউর আবেদন না মঞ্জুর হলে আপনার কি প্রতিকার। রিভিউর আবেদন মঞ্জুর হলে সেটা হচ্ছে একটা অ্যাপিলেবল অর্ডার, আপনাকে আপিল করতে হবে। আর রিভিউর আবেদন না মঞ্জুর হলে সেটা কি হবে? নন অ্যাপিলেবল অর্ডার, আপনাকে রিভিশন ফাইল করতে হবে। আচ্ছা দেখেন, তারপরে আমরা যাব হচ্ছে কোথায়? রেফারেন্সে 113 ধারাতে রেফারেন্সের বিষয় আছে। সেখানে বলা আছে যে
আইন সংক্রান্ত প্রশ্নে হাইকোর্টের কাছে রেফারেন্সের জন্য আবেদন করা যাবে। তাহলে মোটামুটি আমরা কিন্তু দেওয়ানি কার্যবিধির শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা সংক্ষিপ্তও বলতে পারি, বা এটাকে সংক্ষিপ্তও বলা যায় না, কারণ আমি আপনাদেরকে অনেক তথ্য দিছি, ঠিক আছে। একটা ভালো একটা আলোচনা কিন্তু আমরা করলাম, এবং আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা দেওয়ানি কার্যবিধিটা পড়বেন, কোন পদ্ধতিতে পড়লে দেওয়ানি কার্যবিধি আপনাদের সহজ লাগবে। তা আমি আজকের মতো শেষ করব। শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলতেছি, যারা 29শে নভেম্বর বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু বিশাল একটা বড় অফার আমরা দিচ্ছি। সেটা হচ্ছে কি, মাত্র 2040 টাকার বিনিময়ে আপনি 16টা ক্লাস করার সুযোগ পাবেন। এই 16টা ক্লাসে আমরা ফুল সিলেবাস কমপ্লিট করব। আমরা অনেক বেশি বিস্তারিত পড়াবো না, আমরা যে রিসার্চটা করছি, এই যে আমাদের রিসার্চের যে ফসল সেটা দেখতে পাচ্ছেন। এই হ্যান্ড নোটে যে ধারাগুলো আমরা দিয়েছি, যে আদেশগুলো আমরা দিয়েছি, যে অনুচ্ছেদগুলো আমরা দিয়েছি, এইগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা বিশ্বাস করি আমরা যে রিসার্চ করছি এই রিসার্চের ফলে আপনি মিনিমাম 65 থেকে 70টা প্রশ্ন কমন পাবেন। মাত্র 156 পৃষ্ঠার একটা নোট, এই নোটটা আমরা এই 16টা ক্লাসে শেষ করব। এই 16টা ক্লাসের রেকর্ড থাকবে, এই নোটটাও আপনাদের কাছে পৌঁছাই যাবে। পাশাপাশি আমরা কিন্তু এই লেকচার শিটটা কিন্তু আমরা অনলাইনে কিন্তু জুম ক্লাস যখন নিব তখন কিন্তু স্ক্রিনে দেখাবো। তা সুতরাং এটা অনেক বড় একটা অপরচুনিটি। অলরেডি আমাদের কিন্তু 100+ স্টুডেন্ট হয়ে গেছে। যারা আপনারা আগ্রহী, দেরি না করে এই সুযোগটা লুফে নিন। তাহলে আজকের মতো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।